See, part of speech. So first of all, you have to know that the actual definition of part of speech. Here you can see part of speech এর গুরুত্ব গ্রামারে অপরিসীম। পার্ট অফ স্পিচ বুঝলেই ইংরেজি গ্রামারের 50% বোঝা সম্পন্ন বলে আমরা মনে করি। অর্থাৎ যার পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে সে 50% গ্রামাটিক্যাল ফাংশন সবকিছু বুঝতে পারে, সবকিছু জেনে যেতে পারে। Words are divided into different kinds of classes called part of speech according to their use. That is, according to the work they do in the sentences. কি বলছে? বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। দেখেন, এগুলো গ্রামাটিক্যাল ক্লাস। যারা একদমই দুর্বল, বুঝতে একটু কষ্ট হতে পারে, একটু কঠিন লাগতে পারে, বাট ধৈর্য ধরেন। আমি যেভাবে বলি, যেভাবে এগোচ্ছি, যেভাবে পড়াচ্ছি, শুধু একটু দেখে যান। আমি আপনাদেরকে বলছি না এই জিনিসগুলো আপনাকে মুখস্থ করতে হবে, এই জিনিসগুলো আপনাকে নোট করতে হবে। নাথিং, কোনো কিছুরই দরকার নেই। শুধু দেখেন, বুঝতে না পারলেও দেখেন, লাস্ট পর্যন্ত থাকেন। আমি লাস্টে একবারে বলে দিব যে আপনি মূলত কি করা লাগবে এই জায়গাটা থেকে। দেখবেন আপনি ভালোভাবে নিতে পারবেন, সমস্যা হবে না। বাট অধৈর্য হবেন না। যেভাবে দেখাচ্ছে আগে একটু দেখতে থাকেন, অধৈর্য হবেন না। আমি লাস্টে সবকিছু ক্লিয়ার করে বুঝাই দিব। ঠিক আছে? জিনিসগুলোর সঙ্গে পরিচিত হন, দেখেন। একদম অজানা থাকলে হবে না। আপনি ভুলে যান পরে, সমস্যা নেই, এবার দেখে যান। বাট আপনাকে বলছি না যে আপনি মুখস্থ করেন, ব্রেনে প্রেসার দেন, নোট করেন। নাথিং, কিছু করা লাগবে না, শুধু একটু দেখেন। কি করতে হবে সেটা আমি লাস্টে বলতেছি, জাস্ট একটু দেখেন। তো কি বলছি দেখেন, যে বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। সকল পার্ট অফ স্পিচ ওয়ার্ডস কিন্তু সকল ওয়ার্ডস অফ পার্ট অফ স্পিচ নয়। বলছে সকল পার্ট অফ স্পিচই ওয়ার্ডস, কিন্তু সকল ওয়ার্ডস পার্ট অফ স্পিচ নয়। ওয়ার্ড যতক্ষণে বাক্যে ব্যবহৃত না হয়, অর্থাৎ সেন্টেন্সের অংশ না হয়, ততক্ষণ কোনো ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা যায় না। মানেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, এই জিনিসটা যদি আমরা ডিফাইন করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। স্পিচের পার্ট, স্পিচ মানে কি? কথা, মানে বক্তব্য, বাক্য, ভয়েস বা সেন্টেন্স। এই একটা সেন্টেন্সের ডেফিনেশন কি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা ইংরেজিতে সেন্টেন্স বা বাক্য বলি। এখন ইংরেজি ভাষায় ব্যবহৃত এই প্রতিটা বাক্যের যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। আমার কথাটা বোঝেন, এই ওয়ার্ডগুলো কিভাবে আসে? 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। প্রতিটা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে, এই নামগুলো এইখান থেকে আসবে। টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ দেখছেন, এইগুলো মূলত কি? এগুলো হচ্ছে মূলত একটা ডেজিগনেশন, একটা পদবি, একটা নাম। বিষয়টা কেমন? মনে করেন আমরা সবাই মানুষ, আমাদের যাদের 2 পা, হাত, চোখ, নাক, মুখ, কান, গলা আছে, আমরা যারা কথা বলতে পারি, আমরা প্রত্যেকে মানুষ। অ্যাজ এ কমন ওয়ার্ড উই আর হিউম্যান বিং, রাইট? বাট প্রত্যেকটা মানুষের কি একটা করে নাম থাকে না? যে এই লোকটা রহিম, এই লোকটা করিম, এই লোকটা জসিম। এখন কতগুলো লেটার পাশাপাশি বসে এক একটা শব্দ হয়, এক একটা ওয়ার্ড হয়। অ্যাজ এ কমন নেম এগুলোকে আমরা ওয়ার্ড বলি। বাট প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। মনে করেন আমাদের আহ এক একটা কমিউনিটি, এক একটা রিলিজিয়ন, এক একটা ধর্মের লোকজনের নামটা আলাদা হয় না? খ্রিস্টানদের নামটা মুসলিমদের নামের সঙ্গে মিলবে না, মুসলিমদের নামটা হিন্দুদের নামের সঙ্গে মিলবে না, হিন্দুদের নামটা বৌদ্ধদের নামের সঙ্গে মিলবে না। একটু দেখবেন ডিফারেন্স থাকে, ডিফারেন্স হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই ডিফারেন্সটা এক একটা রিলিজিয়নে, মানে এক একজনের নাম রাখে যখন ছোট বাচ্চাদের, ডিফারেন্স থাকে না? তো ইংরেজি ভাষায় ব্যবহৃত যে, মানে নির্দিষ্ট কিছু নাম তো থাকে। সো ইংরেজি ভাষায় ব্যবহৃত যে ওয়ার্ড গুলো থাকে, এই প্রত্যেকটা ওয়ার্ডের নাম এই 8টার ভিতর থেকে হবে। অর্থাৎ এটা যদি ওইভাবেও না বলি, একটা ডেজিগনেশন, একটা পদবি। প্রতিটা মানুষের একটা পেশা থাকে না, যে এই লোকটা ডক্টর, এই লোকটা ইঞ্জিনিয়ার, এই লোকটা ফার্মার, এই লোকটা টিচার, এই লোকটা প্রফেসর। এরকম প্রতিটা ওয়ার্ডের একটা ডেজিগনেশন থাকবে, একটা নাম থাকবে, যে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ। এবং এই নামটা যারা আইডেন্টিফাই করতে পারবেন, তারা, আমি বলতে পারি, যদি আপনি ভোকাবুলারি নাও জানেন,
তারপরও একটা সেন্টেন্স মূলত কি বোঝাতে চাচ্ছে, একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল থট কি, সেন্স কি, গভীর অর্থটা কি, এটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। বাংলা না জেনেও আপনি ইংরেজি পড়েই ইংরেজির অর্থ বা মিনিং, ভাবার্থ বুঝতে পারবেন যদি পার্ট অফ স্পিচ বোঝেন। কারণ কি জানেন, যখন ইংলিশে একটা বাক্য তৈরি হয়, বাক্য কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে হয়, প্রতিটা ওয়ার্ডের সাথে প্রতিটা ওয়ার্ড কানেক্টেড থাকে। এই কানেকশন গুলো এই পার্ট অফ স্পিচের ডেফিনেশন এবং এটার পজিশন, অর্থাৎ বা সংজ্ঞা এবং এটার অবস্থানের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। তো পার্ট অফ স্পিচ যদি আইডেন্টিফাই করা যায়, পার্ট অফ স্পিচ যদি চেনা যায়, তাহলে দ্রুত যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। যেমন আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি, FIELD, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে আই একটা ওয়ার্ড, প্লে একটা ওয়ার্ড, সো এই আই শব্দটাকে আমরা বলি প্রোনাউন, এই প্লে শব্দটাকে বলি আমরা ভার্ব, এই ফুটবল শব্দটাকে বলি আমরা নাউন, এই ইনটা হচ্ছে প্রেপোজিশন, এই দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই ফিল্ডটা হচ্ছে নাউন, AND কে আমরা আর্টিকেল বলি। বাট আর্টিকেল বা ডিটারমিনার এগুলো কিন্তু 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে আর্টিকেল বা ডিটারমিনার বলে কোনো শব্দ নেই। এগুলো অ্যাডজেক্টিভ থেকে বের হয়, মূলত অ্যাডজেক্টিভের পেট থেকে বের হয় আর্টিকেল বা ডিটারমিনার, মানে এরা নাউনকে মডিফাই করে। তো এই যে 8 প্রকার যে পার্ট অফ স্পিচ আছে, এদের ডেফিনেশনটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এবং এই প্রত্যেকটা পার্ট অফ স্পিচকে যদি আপনি ইন ডিটেলসে জানতে পারেন, তাহলে যারা ভোকাবুলারিতে দুর্বল তাদের এই ভোকাবুলারির সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে প্রোনাউন, এটা নির্দিষ্ট কিছু সার্কেলের ভিতর থাকে। এই যে নাউন, মানে যদি আপনি এই এই নাউন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারেন, যে কোনো সেন্টেন্স দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা বা এই ওয়ার্ডটা নাউন। এবং যখন আপনি সমস্ত ওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, পার্ট অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, মনে রাখবেন, তখনই আপনি নিজেকে বলতে পারবেন যে না, আমার ইংরেজি গ্রামার সম্পর্কে কমপ্লিট কনসেপ্ট আছে, ধারণা আছে, আমি ইংরেজি গ্রামার পারি বা জানি, শুধুমাত্র যদি এটা আইডেন্টিফাই করতে পারেন, আর কিছুই না। যেমন আমি আপনাকে একটা প্যাসেজ দেখাই, জাস্ট একটু ওয়েট করেন। দেখেন এই জায়গাটাতে কয়টা সেন্টেন্স আছে। বলছে, আ ভেরি নাইস গ্লাস jar escaped on the table. Suddenly it fell down and broken. My sister screamed, damn, how it happened. এই যে সেন্টেন্স গুলো দেখছেন, দুইটা বা তিনটা বাক্য এখানে আছে, এবং এই তিনটা বাক্যের ভিতর ব্যবহৃত প্রতিটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে পার্ট অফ স্পিচ ধরে। এটা পারবেন কিনা? যেমন এই বাক্যে, একটা বাক্য তৈরি ডেফিনেশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এ ভেরি নাইস গ্লার্সার, এতটুকু ধরেই সাবজেক্টের অংশ, এটাকে বলে নাউন ফ্রেজ বা কম্পাউন্ড নাউন। অর্থাৎ এই সেন্টেন্সে এতটুকু ধরেই এটা আমার সাবজেক্টের পার্ট। ওয়াজ কেপ্ট, এটা আমার ভার্ব। অন দ্য টেবল, এটা এক্সটেনশন বা অবজেক্টের পার্ট। ঠিক আছে, এক্সটেনশনের পার্ট। কিন্তু প্রতিটা ওয়ার্ডের যে একটা নাম আছে, এইটা কি আমরা বের করতে পারি? যেমন এই যে জার, এই জার শব্দটা আমার মেইনলি হেড ওয়ার্ড, পাত্র, এটা একটা নাউন। এই গ্লাস জার, একসঙ্গে যদি বলি নাউন ফ্রেজ বা কম্পাউন্ড নাউন। আলাদাভাবে বললে এই গ্লাস শব্দটা একটা অ্যাজেক্টিভ, এই নাইস শব্দটা একটা অ্যাজেক্টিভ, এই ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব, ভেরিটা নাইস কে মডিফাই করে, এই এ শব্দটা একটা অ্যাজেক্টিভ, কারণ এই এ, নাইস, গ্লাস এগুলো সবই এই জার কে মডিফাই করে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাকে মূলত আমার অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, যে ভার্ব ভার্বকে মডিফাই করে বা অন্য আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলা হয়। এই ওয়াজ কেপ্ট, এই দুইটা হচ্ছে আমার ভার্ব, ওয়াজটা অক্সিলারি ভার্ব, কেপ্টটা মেইন ভার্ব, অনটা প্রেপোজিশন, দাটা অ্যাডজেক্টিভ, টেবলটা নাউন। সাডেনলি ইট ফেল ডাউন, এই সাডেনলি শব্দটা একটা অ্যাডভার্ব, হঠাৎ করে, কিভাবে, হঠাৎ করে, এই অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয় এটাকে। ইট, এটা একটা প্রোনাউন, ফেল ডাউন এটা আমার ভার্ব, অ্যান্ড এটা আমার কনজাংশন, ব্রোকেন, এই ব্রোকেন শব্দটাও আমার কি, ভার্ব। মাই সিস্টার স্ক্রিমড, আমার বোন চিৎকার করে উঠলো। এই মাই, আই, মাই, আওয়ার, ইউর, দেয়ার,
এগুলো দেখলে অনেকেই আমরা মনে করি যে এগুলো হচ্ছে প্রোনাউন, বাট না, এই মাইটা কিন্তু অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। এখানে এই সেন্টেন্সে বা এই বাক্যে মেইনলি সাবজেক্ট হচ্ছে সিস্টার, এই সিস্টারকে মডিফাই করছে মাই শব্দটা। তো এই মাই শব্দটা মূলত একটা অ্যাজেক্টিভ, সিস্টার শব্দটা একটা নাউন, স্ক্রিমড এটা একটা ভার্ব, ড্যাম এটা একটা ইন্টারজেকশন, হাউ ইট হ্যাপেন্ড, এই যে হাউ যে শব্দটা দেখছেন এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। এই ইট শব্দটা প্রোনাউন, এই হ্যাপেন্ড যে শব্দটা দেখছেন এটা আমার ভার্ব। তো এই যে প্রতিটা ওয়ার্ডের যে নাম বললাম না, এইটা যদি আপনারা বলা শিখতে পারেন, এটা যদি আইডেন্টিফাই করা শিখতে পারেন, তাহলে একটা ইংলিশ প্যাসেজ যখন আপনি পড়বেন, সেটা যত বড় প্যাসেজ হোক, যত কঠিন প্যাসেজ হোক, যত বেশি ফ্রেজ বা ক্লজ সেখানে থাকুক না কেন, যত বেশি কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স সেখানে থাকুক না কেন, যদি আপনি ভোকাবুলারি নাও জানেন, তারপরেও একটা বাক্যের, বড় বাক্যের, লম্বা বাক্যের, যে বাক্যগুলো দেখবেন ফুল স্টপ শেষই হচ্ছে না, 3-4 লাইনের মাথায় গিয়ে ফুল স্টপ, এই ধরনের লম্বা বড় বাক্যগুলোকেও আপনি ট্রান্সলেট করা বলেন বা তার অ্যাকচুয়াল মিনিংটা বোঝা, এটা আপনি বুঝতে পারবেন বা ট্রান্সলেটও করতে পারবেন। এটা একটা ম্যাজিকের মতো কাজ করে এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা। এই জন্য ভালোভাবে এটা আমাদেরকে শিখতে হবে। তো আমি আজকে যে পার্ট অফ স্পিচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউন। এর রিজনটা হচ্ছে, আমাদের 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর সবার আগে থেকে নাউন, বাট নাউন একটা অ্যাডভান্স গ্রামারের টপিক, ওটা আমি এখন আপনাদেরকে দেখাবো না। নাউনের ভিতর আরো বিভিন্ন ফাংশন আছে, সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর্টিকেল এগুলোর সঙ্গে কানেক্টেড। তো নাউন নিয়ে জাস্ট একটা সিম্পল কনসেপ্ট আমি দিচ্ছি, এবং আমরা মূলত আজকে আমি আপনাদের চেষ্টা করব সবার আগে স্পিকিংটাকে ডেভেলপ করার। কারণ আমার এই কোর্সে আপনারা যারা ভর্তি হয়েছেন, অনেকেরই একটা মেইন মানে ডিজায়ার, ড্রিম, স্বপ্ন, যে আমি একটু ইংলিশে কথা বলা শিখবো, আমি কথা বলতে চাই, আমি স্পিকিং করা শিখবো, আমি পারি না। অর্থাৎ এই জায়গাটাতে একটা কনফিডেন্ট, অনেকে এই কারণেই মূলত আমার কোর্সে ভর্তি হয়েছেন। তো এই এই যে বিষয়টা, অর্থাৎ স্পিকিং এ ফ্লুয়েন্ট হওয়া, এক্সপার্ট হওয়া, স্পোকেন ইংলিশ কঠিন কিছু না, খুবই ইজি, একদম পানির মতো সহজ। তো সেই জায়গাটাতে আসতে হলে এই বেসিক গ্রামার গুলো আপনাকে একটু জানতে হবে, এবং আমি আগে ফোকাস করব স্পোকেনের উপর, স্পিকিং এ যাতে আপনি পারফেক্ট হতে পারেন, এক্সপার্ট হতে পারেন, ফ্লুয়েন্টলি ইংলিশে যাতে আপনি স্পিকিং করতে পারেন, এই জায়গাটাতে আমি ফোকাস করব। এইটাই ফোকাস করব কেন? এইটাই ফোকাস করব এই কারণে যাতে আপনি কনফিডেন্ট পান। আমরা যে বিভিন্ন জায়গা থেকে ইংরেজি শিখি, মাস বছর যেতে থাকে, 10 বছর 15 বছর ধরে শিখতে পারতেছি না, এটা কতটা সহজে শেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য, অর্থাৎ শুধুমাত্র স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করার জন্য যে গ্রামারটুকু দরকার, আমি সেই গ্রামারটা আগে পড়াবো। আমি অ্যাডভান্স কোনো গ্রামারে আগে যাব না। আগে স্পোকেনের জন্য যে গ্রামারটা দরকার এইটুকু আপনারা পড়বেন, কমপ্লিট করবেন, স্পিকিং করবেন। স্পিকিং এ যখন কনফিডেন্ট আসবে, আমি কথা দিচ্ছি আমি আপনাদের অ্যাডভান্স গ্রামার করাবো। আমি অনেক ভালো গ্রামার আমি পারি, আমি জানি। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, ন্যারেশন বলেন, সাফিক্স প্রিফিক্স বলেন, প্যাসিভ ভয়েস বলেন, অ্যাডভান্স গ্রামারে যা কিছু আছে, ফ্রেজ এন্ড ক্লজ বলেন, সবকিছু আমি করাবো। কিন্তু আগে আমি বেসিক গ্রামারটা দেখাবো, জাস্ট বেসিক যে জায়গাটা সেইটা, এবং সেইখান থেকে আমি ডিরেক্টলি স্পিকিং এর ভিতর যাব। তারপরে অ্যাডভান্স গ্রামারটা দেখে আমরা রাইটিং এ মুভ করব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো সবাই মনোযোগ দিয়ে দেখেন। আবারও বলছি, শুধুমাত্র স্পিকিংটা কমপ্লিট করার জন্য যে কম্পালসারি গ্রামারটা দরকার, যেটা না হলে নয়, সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো যেটা বলছি যে নাউনের কথা, নাউনটা হচ্ছে একটা অ্যাডভান্স টপিক। এটা আমি যখন অ্যাডভান্স গ্রামার পড়াবো তখন নাউন দেখাবো, বাট সিম্পলি বা এক কথায় নাউন জিনিসটা কি এটা বললেই আপনারা বুঝবেন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকেই আমরা নাউন বলি। আমাদের চোখের সামনে আমরা যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ডস অফ নেম, হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ নাউন। মানে আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখি সেইটাই নাউন। যে কোনো কিছু নামকে নাউন বলে। যারা একদম দুর্বল আছেন, খুব ভালোভাবে বোঝেন আমার কথাগুলো, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো ঘটনার নাম হতে পারে, ইভেন কোনো গুণের নামও যদি হয়, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। পৃথিবীতে যত ওয়ার্ড আছে সব ওয়ার্ডই নাউন।
এখন আপনি বলতে পারেন সব যদি নাউন হয় তাহলে অন্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে হবে? অন্য পার্ট অফ স্পিচ গুলো তার ডেফিনেশন এবং অবস্থানের উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করা হয়। যেমন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, TALK, টক। এই টক শব্দটার বাংলা অর্থ হচ্ছে কথা বলা। আমি যদি আপনাকে বলি খোলা চোখে, জাস্ট এই একটা ওয়ার্ড দেখে আপনাকে যদি আমি বলতে বলি যে এইটা কোন পার্ট অফ স্পিচ বলেন তো, এই যে টক যে শব্দটা আমি লিখলাম, এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ, আপনি কি বলবেন? এই শব্দটা হচ্ছে আমাদের একটা ভার্ব। খোলা চোখে আপনি এটাই বলবেন যে টক শব্দটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা ভার্ব। কিন্তু দেখেন আমি যদি এইভাবে সেন্টেন্সটাও বলি যে আই টক উইথ হিম, অর্থাৎ আমি তার সাথে কথা বলি। তো এই টক শব্দটা ভার্ব, কথা বলা বোঝাচ্ছে, কাজ করা বোঝায়, অ্যাকশন দেয়। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থটা হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি। আরেকটা বাক্য কি বললাম? আই হ্যাভ আ টক উইথ হিম, অর্থাৎ আমার তার সাথে একটা কথা আছে। আমার তার সাথে একটা কথা আছে, এই যে টক শব্দটা লিখলাম, এটা জাস্ট কথা, স্থির অবস্থায় আছে অ্যাজ এ পার্ট অফ স্পিচ। এই ওয়ার্ডটা একটা নাউন, নো, নট ভার্ব। এখানে ভার্বটা হচ্ছে হ্যাভ। প্রতিটা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে ইংলিশ সেন্টেন্সে। এই সেন্টেন্সে এই টক শব্দটা ভার্ব, আমি কথা বলি, অ্যাকশন দেওয়া, কাজ করা বোঝায়। আমার আছে, এটা অ্যাকশন দেওয়া, কাজ করা বোঝায়। আর এই যে টকটা, আমার তার সাথে একটা কথা আছে, এই যে এটা একটা আর্টিকেল, মানে পার্ট অফ স্পিচ হিসেবে এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে অবশ্যই অবশ্যই মনে রাখবেন নাউন থাকে, নাউন বা প্রোনাউন থাকে। অ্যাডজেক্টিভ মূলত নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে বা মডিফাই করে, মানে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা দেখবেন মনে রাখবেন এটা নাউন। তো এই টক শব্দটা অ্যাজ এ ওয়ার্ড এখানে নাউন। আবার আগের সেন্টেন্সে কিন্তু টক শব্দটা আমার ভার্ব ছিল। তো এইভাবেই পার্ট অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। এটা যে আমি মুখস্থ করতে পারবো যে এই ওয়ার্ড গুলোই নাউন, এই ওয়ার্ড গুলোই ভার্ব, এই ওয়ার্ড গুলোই অ্যাডজেক্টিভ, এইভাবে কিন্তু মুখস্থ রাখা যায় না জিনিসগুলোকে অ্যাকচুয়ালি, কারণ এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। এই জন্য এটা ভালোভাবে জানার জন্য, এটাকে আইডেন্টিফাই করার জন্য বাক্য থেকে আমাকে ডেফিনেশন ভালোভাবে জানতে হবে, এর অবস্থান জানতে হবে, কোন পার্ট অফ স্পিচটা কোথায় অবস্থান করে এবং তাদের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি, অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, এইটা জানতে হবে। অর্থাৎ আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনার টিচার, আপনারা আপনারা সবাই এখন আমাকে স্যার স্যার বলে ডাকছেন। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে না? তাহলে আমি এই যে একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচ গুলো পজিশন অনুযায়ী চেঞ্জ হতে থাকে। আমি যদি এরকম একটা বাক্য বলি, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এটা একটা আম, এই ম্যাঙ্গো একটা ফলের নাম, এটা একটা নাউন। কিন্তু যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর মানে হচ্ছে এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। এই ট্রি কে মডিফাই করছে এই ম্যাঙ্গো যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? ট্রি কে মডিফাই করছে। সো এই ট্রি শব্দটা আমার একটা নাউন, ম্যাঙ্গো শব্দটা আমাদের একটা অ্যাডজেক্টিভ। ওকে, সো ম্যাঙ্গোটা আগের সেন্টেন্সে কিন্তু নাউন ছিল, পরের সেন্টেন্সে ট্রি কে মডিফাই করছে, এভাবে চেঞ্জ হয়। এখন তাহলে আমাকে নাউনটা আমরা বুঝবো কিভাবে? কি বলছি যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নামকে আমরা নাউন বলি। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউনটা বসে কোথায় এটা আমাকে বুঝতে হবে। আহ, এই যে নাউন, এই নাউন একটা বাক্য বা একটা সেন্টেন্সের সাবজেক্টের স্থানে, অর্থাৎ একদম শুরুতে বসে, অথবা ভার্বের পর এক্সটেনশনের জায়গায় আমার মূলত এই নাউনটা বসে থাকে, অর্থাৎ শুরু এবং শেষ। এই করিম, কুয়েত, ডায়মন্ড, এগুলো হচ্ছে আমার নাউন। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। আবার এই স্কুল, এই এই যে স্কুল, এই যে কান্ট্রি, এইগুলো হচ্ছে আমার কি? নাউন, অ্যাজ এ ওয়ার্ড নাউন। কুয়েতটা কি? কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ডটা কি? নাউন। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে সাবজেক্টে যে ওয়ার্ডটা থাকে সেটা আমার নাউন হয়। এছাড়া ভার্বের পরে অবজেক্টের স্থানে আমার নাউন বসে, বাট এই জায়গাটাতে অ্যাডজেক্টিভও বসতে পারে। যেমন এই ভ্যালুয়েবল, এই কথাটা, এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই যে ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ খুবই মূল্যবান, ভেরিটা মডিফাই করছে অ্যাডজেক্টিভকে, ভেরিটা অ্যাডভার্ব, এই ভ্যালুয়েবলটা অ্যাডজেক্টিভ। মানে অবজেক্টের স্থানে আমার নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম নাউনই থাকে।
অর্থাৎ এই যে নাউন যেটাকে আমরা বলছি, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। নাউনের অনেক ক্লাসিফিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। শুধুমাত্র এটাই মনে রাখেন যে কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, জায়গা হোক, গুণ হোক, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এবং নাউন একটা সেন্টেন্সের শুরুতে এবং শেষে বসে। নাউনের অবস্থানটা কোথায় বললাম, একটা সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকে, সাবজেক্টে যে ওয়ার্ডটা থাকে সেটাই নাউন, অথবা ভার্বের পরে এক্সটেনশনে আমার নাউন বসে থাকে মোস্ট অফ দ্য টাইম। এইবার দেখেন, আমি যদি একটু প্রোনাউনটা নিয়ে কথা বলি, এই নাউনের ডিটেলস ক্লাসটা আমি পরে নিব আপনাদের, এটা এখন আপাতত জানতে হবে না। এটা এখন আমি বললে এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আছেন, বেসিক লেভেলের স্টুডেন্ট আছেন, এটা বললে সহজে বুঝতে পারবেন না। আমি আজকে যেটা নিয়ে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউনকে নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই প্রোনাউনটা আমাদের রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশের জন্য, যারা ইংলিশে স্পিকিং করতে চান, এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, এই প্রোনাউন সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনার রাখতে হবে। এই প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউনটা হচ্ছে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। ঠিক আছে, মানেটা কি? নাউনটা কোথায় বসে, একটা সেন্টেন্সের শুরুতে বললাম একদম সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে এক্সটেনশনে আমার নাউন বসে, মেইনলি সাবজেক্টের স্থানেই বসে থাকে। এই নাউনের পরিবর্তে মূলত প্রোনাউন বসে। প্রোনাউন মানে সর্বনাম। এবং প্রোনাউনের যে ওয়ার্ড গুলো আছে এগুলো অনেকেই চেনেন, চেহারা দেখলে বোঝা যায় যে আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোকে আমরা প্রোনাউন বলি। এই প্রোনাউনের ব্যবহারটা কেন হয় জানেন? এর কারণ হচ্ছে ইংরেজি, এটা তো একটা ভাষা, দেখেন প্র্যাকটিক্যালি বুঝতে হয়, একটা ল্যাঙ্গুয়েজ। এবং এই ভাষাটা কাদের থেকে আসছে? ইংরেজদের থেকে, ব্রিটিশদের থেকে। এখন এই ইংরেজরা বা ব্রিটিশরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে কি জানেন? দ্বিরুক্তি। একটা শব্দের দুইবার উক্তি। রিডান্ডেন্সি মানে কি বললাম? দ্বিরুক্তি। একটা শব্দের দুইবার উক্তি, এটা ইংরেজরা পছন্দ করে না। মানেটা কি? মানেটা বুঝতে হবে। আমি যদি বলি সে নাচতে নাচতে স্কুলে যায়, এখন এটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করেন তো, আপনি কি এরকম বলবেন যে হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং? সে নাচতে নাচতে স্কুলে যায়, আপনি কি এটা বলবেন? হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং? এটা কি আপনি বলবেন? ভেবে দেখেন তো। বলবেন না, আপনাকে একবার ড্যান্সিংটা ব্যবহার করতে হবে, দুইবার ব্যবহার করলে সেটা রিডান্ডেন্সি হয়ে যায়। সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং। এরকম হয় না, হি ইটস রাইস সিঙ্গিং। জাস্ট এইভাবে আপনাকে কথা বলতে হবে। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। তো এইভাবে আপনাকে কথা বলতে হবে। এখন এই প্রতিটা সেন্টেন্সে, প্রতিটা সাবজেক্টের জায়গায় নাউনের ব্যবহার করা, এটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি হয়ে যায়। এই প্রবলেমটা দূর করার জন্য যদি আপনি প্রোনাউনের ব্যবহার করেন, তাহলে একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে সুন্দর লাগে। যেমন করিম ইজ আ গুড বয়, করিম একটা ভালো ছেলে। এই করিম সম্পর্কে যদি আপনি আরো ইনফরমেশন দেন, তাহলে ওই ফার্স্ট সেন্টেন্সেই করিম রেখে বাকিগুলোতে করিমের পরিবর্তে যখন আপনি হি এর ব্যবহার করছেন, তখন এই সেন্টেন্সটা দেখতে, বলতে বা লিখতে সুন্দর হচ্ছে, এবং প্রোনাউন্সিয়েশনের এই প্রবলেমটা দূর হচ্ছে। ঠিক আছে? যেমন, একটু ওয়েট করেন। যেমন মনে করেন আমি যদি বলি করিম ইজ আ গুড বয়, করিম গোস টু স্কুল এভরিডে, করিম রিডস ইন ক্লাস 10, করিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই প্রতিটা সেন্টেন্সে করিমের ব্যবহার না করে করিমের পরিবর্তে যখন হি এর ব্যবহার করছি, সেটাকে আমরা মূলত প্রোনাউন বলছি। এখন দেখেন এই প্রোনাউনের জায়গাটা কি, আমাকে এটা একটু ডিটেলসে জানতে হবে। সেটা হচ্ছে দেয়ার আর সেভারাল ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন। এই যে প্রোনাউন গুলো এখানে আছে, এই যে প্রোনাউন গুলো এখানে আছে, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। এই যে প্রোনাউন গুলো এখানে দেখছেন, এই প্রোনাউন গুলো আমি আপনাদেরকে বলছি না যে আপনারা নোট করেন, নোট করতে হবে না। মেমোরাইজ করেন, মেমোরাইজ করতে হবে না, মুখস্থ করতে হবে না। দেখেন এগুলো গ্রামাটিক্যাল ক্লাস।
দেখতে বা এই যে আমি লেকচার দিচ্ছি শুনতে হয়তো একটু কষ্ট হবে, অতটা মজা নিতে পারবেন না এই ক্লাসগুলো থেকে। সব ক্লাস সমান হবে না, এটা আমি গতকালই প্রথমেই বলে দিয়েছিলাম। সব ক্লাস সমান হবে না, কোনো ক্লাস একটু কঠিন হবে, একটু হার্ড হবে, আপনার ভালো নাও লাগতে পারে, বাট আপনাকে জেনে যেতে হবে। আবারও বলছি, রিকোয়েস্ট করছি, একটু হার্ড হতে পারে, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা বোঝানোর চেষ্টা করব। লাস্ট পর্যন্ত একটু থাকবেন, ঠিক আছে? টপিকটা খুব কঠিনও না, খুব বড়ও না, বাট অনেকের কাছে কঠিন লাগতে পারে যেহেতু গ্রামার। তো নোটও করতে হবে না কারো, মুখস্থও করতে হবে না, শুধু একটু দেখে যান। এখানে টোটাল প্রোনাউন হচ্ছে 8 প্রকার। এই যে নামগুলো দেখছেন, দরকার নেই মুখস্থ করা, শুধু একটু দেখেন। টোটাল 8 প্রকার প্রোনাউন আছে। এখানে দেওয়া আছে 9টা, বাট এই যে লাস্টের যে প্রোনাউন ইন্টেন্সিভ, এই ইন্টেন্সিভ প্রোনাউনটা মূলত এই এর উপরে যেটা আছে রিফ্লেক্সিভ, এর পেট থেকে বের হয়, এর ভিতর থেকে এটা আসে। এইটা বাদ দিয়ে যদি আপনি কাউন্ট করেন, টোটাল 8 প্রকার প্রোনাউন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার দেখেন এই পার্সোনাল প্রোনাউনটা কি বলছে, যে পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন আর pronouns that refer to a certain person, things, or group. I, we, you, he, she, they are the personal pronouns. Again, personal pronoun are two types. এই পার্সোনাল প্রোনাউন 2 প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ, আর একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্ট প্রোনাউনটা কি? যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। দিস প্রোনাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স অর ক্লজ। দিস প্রোনাউন্স আর কল্ড সাবজেক্ট প্রোনাউন। মানে বিষয়টা কি আমি একটু বোঝাই বলি আপনাদের। এই প্রোনাউন গুলো আমার শুধু এই জায়গায় না, দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি এর আগেও আপনাদের বলে আসছি যখন আপনারা ফ্রি ক্লাসে ছিলেন, একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে, একটার সঙ্গে আরেকটা টপিক রিলেটেড থাকে। মানে আমি যদি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে এই প্রোনাউন সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে ওই ভয়েস চেঞ্জ করাটা অনেক সহজ হয়েছে। প্যাসিভ ভয়েস যেটা, এই প্রোনাউন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জায়গাটা ভালো বোঝা যায়। এই প্রোনাউন সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, খুব ভালোভাবে ন্যারেশন সলভ করতে পারবেন। কিন্তু আপনি যদি ন্যারেশন সলভ করতে যান, আপনি যদি ভয়েস চেঞ্জ করতে যান, আপনি যদি অ্যাডভান্স গ্রামার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করতে যান, এই প্রোনাউন না শিখে সেখানে গেলে আপনি বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। বাট এইটা শিখতে পারলে আরো 5টা দিক, 5টা গ্রামাটিক্যাল টপিক আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো কিন্তু শিখতে হবে। দেখেন, এখন সাবজেক্ট মানে কি? যেটা সাবজেক্টের স্থানে থাকে, যেমন আই, উই, হি, শি, দে, ইট। ফর এক্সাম্পল, আই লাভ ব্যানানা, আমি কলা পছন্দ করি। হি অ্যান্ড আই হ্যাড আ ডিল, দে শুড গো ফর স্টাডি টু, তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত। এই দে মানে কি? তারা। কিন্তু দেখেন এই জায়গাটাতে অবজেক্ট প্রোনাউনটা কি বলছে? অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর্ম ভিন্ন রকম। অবজেক্ট প্রোনাউন গুলো হচ্ছে মি, আস, হিম, হার, দেম, ইট। অর্থাৎ রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। এই যে ওয়ার্ডটা, রাতুল তাকে ভালোবাসে, হ্যাঁ, এই রাতুল আমার সাবজেক্ট, এটা আমার নাউন, প্রোনাউন না। কিন্তু এই যে হার, যে কথাটা, হার মানে তাকে, এটা কি? এটা হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, অবজেক্ট প্রোনাউন বলা হয় এটাকে। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। অর্থাৎ দে মানেও তারা, দেম মানেও তারা। তো এই তারা কথাটা যদি সাবজেক্টের স্থানে বসে তাহলে দে লিখতে হবে, যদি অবজেক্টে আপনি লেখেন তাহলে দেম লিখতে হবে। দে এর অবজেক্টিভ ফর্ম দেম। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। দে শুড গো ফর স্টাডি ট্যুর, তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত। প্লিজ টেক ইট সিরিয়াসলি, এই ইট, ইট এটা সাবজেক্টেও ইট হয়, অবজেক্টিভ ফর্মও ইট। যেমন এই জায়গাটা যদি একটু দেখেন, এখানে বড় একটা টেবল আছে, জাস্ট একটু ধৈর্য ধরেন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি মূলত আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের কাজটা কি সেটা আমি বলছি। তো এখানে দেখেন একটা বড় টেবল আছে, সেটা হচ্ছে প্রথমে লেখা আছে পার্সোনাল প্রোনাউন, এখানে আছে সাবজেক্ট, এখানে আছে অবজেক্ট, এই পাশে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই জিনিসগুলো মূলত কি একটু বুঝতে হবে। দেখেন আই, এটা সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ইউ, ইউ অর্থাৎ সাবজেক্টেও ইউ হয়, অবজেক্টেও ইউ হয়। হি, হিম, শি, হার, উই, আস, দে, দেম, ইট, ইট, হু, হুম। এইগুলো হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট। এরপরে দেখেন এইখানে লেখা আছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এর মানেটা কি? পজেস করা বোঝায়। অর্থাৎ মাই, ইউর, হিজ, হোর, আওর,
দেয়ার, ইটস, হুজ। এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এই ওয়ার্ডগুলো হচ্ছে কোনো একটা নাউনের পূর্বে বসে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে, তারপরে অবশ্যই অবশ্যই একটা না একটা নাউন বসবে। তো যে ওয়ার্ড অন্য আরেকটা, আমার কথাগুলো বোঝেন মনোযোগ দিয়ে, এইভাবে কেউ ডিটেলসে বলবে না। যে ওয়ার্ড অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, অন্য আরেকটা নাউন সম্পর্কে কথা বলে, তাকে আমরা অ্যাজেক্টিভ বলবো। অ্যাজেক্টিভের ডেফিনেশন বা অ্যাজেক্টিভের কাজ হচ্ছে আরেকটা নাউনকে নিয়ে কথা বলা, আরেকটা নাউনকে মডিফাই করা। অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আমরা যারা প্রোনাউন ভাবতাম, এগুলো প্রোনাউন না। মাই, ইওর, হিজ, হার, আওয়ার, এগুলো প্রোনাউন না। দিস ইজ মাই ক্যাট, এটা আমার বিড়াল। ইট ইজ হার কার, এটা তার গাড়ি। এরকম এই মাই, হার, আওয়ার, দেয়ারের পরে অবশ্যই অবশ্যই এরকম ক্যাট, কার, হাউস, মানে বিভিন্ন ধরনের নাউন বসবে। তো যদি নাউন বসে এই ওয়ার্ড গুলোর পরে, এই ওয়ার্ড কখনো প্রোনাউন হতে পারে না, এটা অ্যাডজেক্টিভ। প্রোনাউন কাকে বলে আমার ডেফিনেশনটা বুঝতে হবে। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন তো নাউনকে মডিফাই করবে না, নাউনকে ইন্ডিকেট করবে করবে না, নাউনকে উঠাই দিয়ে বসবে। অর্থাৎ নাউন বসে কোথায়? একদম শুরুতে বা শেষে। ওই শুরু বা শেষেই প্রোনাউনটাই বসে নাউনের পরিবর্তে। প্রোনাউন কখনো নাউনকে মডিফাই করে না। বাট এই যে ওয়ার্ডগুলো মাই, ইওর, হিজ, হার, এগুলো শুরুতেও বসে না, শেষেও বসে না, এগুলো সেন্টেন্সের মাঝে বসে, অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। কিন্তু দেখেন এই পাশে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই পাশে আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে লেখা থাকে যে মাইন, MINE, yours, his, hers, ours, theirs, its, yours, those are positive pronoun। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেখছেন, এই ওয়ার্ডগুলো আবার কাউকে মডিফাই করে না। এই ওয়ার্ডগুলো অবজেক্টের স্থানে বসে মোস্ট অফ দ্য টাইম, এবং এদের পরে ফুল স্টপ বসে, কাউকে মডিফাই করে না। আবার এই পাশে আরেকটা ফর্ম আছে, আপনারা দেখছেন, রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ এটা কি জানেন? রিফ্লেক্ট করে, মানে প্রতিফলিত হয়। প্রতিফলিত মানে কি? আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের ফেসটা দেখা যায় না, নিজের মুখটা দেখা যায় না, এরকম ভাবে নিজের দিকে কথা ফিরে আসে। নিজের দিকে কথা ফিরে আসে মানে কি? আমি যদি বলি যে সে আত্মহত্যা করলো, সে আত্মহত্যা করলো, মানে কি? সে নিজেকে নিজে মেরে ফেললো না, নিজেকে নিজে হত্যা করলো, একেই তো আত্মহত্যা বলে। তাহলে এটার ইংলিশ কি হয় জানেন? শি কিল্ড হারসেলফ। শি, হারসেলফ, তারা তাদেরকে হত্যা করলো, তারা আত্মহত্যা করলো। দে কিল্ড দেমসেলফ, হি কিল্ড হিমসেলফ। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, মানে আমি নিজে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আনন্দে তোমাকে পেয়ে। আই লস্ট মাইসেলফ ইন জয় টু গেট ইউ। আই লস্ট মাইসেলফ, এই যে আই মাইসেলফ, অর্থাৎ একটা কথা বলতেছি, সেটা আবার নিজের দিকে ফিরে আসতেছে। আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম, নিজেকে নিজে হারিয়ে ফেলেছিলাম আনন্দে তোমাকে পাওয়ার পর। আফটার গেটিং ইউ, আই লস্ট মাইসেলফ ইন জয়। সো দিস আর দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইটসেলফ, এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এবার এই জায়গাটাতে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এই জায়গাটাতে আসার আগে আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই। একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম, দেখেন। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ আ পেন, সরি, আই হ্যাভ আ পেন, অর্থাৎ আমার একটা কলম আছে। আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, শি গেভ মি আ পেন, এর বাংলা অর্থ হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছিল। সে আমাকে একটা কলম দিয়েছিল। আবার আমি যদি এইভাবে একটা কথা বলি, দিস ইজ মাই পেন, এর বাংলা অর্থ হচ্ছে এটি আমার কলম। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, দিস পেন ইজ মাইন, এর বাংলা অর্থ হচ্ছে এই কলমটি আমার, এই কলমটি আমার। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। এই যে চারটা সেন্টেন্স আপনারা দেখছেন, এই আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এই মিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এই মাইটা হচ্ছে একটা পজিটিভ অ্যাজেক্টিভ, এটা এই পেনকে মডিফাই করছে। আর এই মাইনটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, এটা কাউকে মডিফাই করে না, এটা প্রোনাউন। প্রোনাউন কাউকে মডিফাই করে না, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টে বসে বা ভার্বের পরে অবজেক্টে বসে, অন্য কোনো ওয়ার্ডকে সাথে নিয়ে বসে না, অন্য আরেকটা ওয়ার্ডের জন্য বসে না, একা একা বসে। কিন্তু অ্যাডজেক্টিভ আরেকটা নাউনকে মডিফাই করার জন্য বসে। তাহলে এই দুটো বাক্যের পার্থক্য কি? দিস ইজ মাই পেন, এটা আমার কলম। আর দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এটি আমার কলম। ডাবল পজেস করা, জোর করে কোনো কিছু বলা, জোর করে কোনো জায়গার উপর অধিকার চাওয়া, এইটা এইখানে এই মাইনের ব্যবহার হয়।
তো এগুলো জানতে হয়। আপনি যখন একটা প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতরে এরকম একটা বাক্য দেখবেন, দিস পেন ইজ মাইন, আপনি অ্যাকচুয়াল থট, অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারবেন না যতক্ষণ না এই মাই আর মাইনের পার্থক্যটা বুঝবেন। ঠিক আছে, যতক্ষণ না এই প্রোনাউনের জায়গাটা সলভ করবেন। তো এই বেসিক জায়গাটা আমাদের সলভ করতে হয়, এগুলো যাতে করে আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতর দেখলে সেটাকে সলভ করতে পারি ভালোভাবে, বা নিজেদের যখন এই ধরনের একটা থট বা সেন্স বুঝিয়ে অন্যকে কথা শোনানোর প্রয়োজন হবে, তখন যেন আমরা সেইভাবে অ্যাকচুয়াল ওয়ার্ডটা, অ্যাকিউরেট ওয়ার্ডটাকে আমরা ইউজ করতে পারি। এটা আমাদেরকে ফোকাসে রাখতে হবে। ওকে, সো এইবার দেখেন এখানে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই জিনিসটা কি দেখেন, ডেমনস্ট্রেট করে, ডেমনস্ট্রেট মানে কি জানেন, নির্দেশক, মানে নির্দেশ করা। এখানে কি বলছে দেখেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে, কথাটা বোঝেন। কিন্তু নাও যখন নাউনটি উজ্জ থাকে তখন এগুলোকে প্রোনাউন বলা হয়। These pronouns indicate or demonstrate something specific in the sentence. These, those, that, and these are the demonstrative pronoun. For example, should I bring those? So it's a demonstrative pronoun. This is the last one that I left in the room. So these or that are demonstrative pronoun. Those are beautiful. So those is the demonstrative pronoun. So how can we get it? দেখেন এখানে কি বলছে যে এই প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ বেশি করে, কিন্তু যখন নাউনটি উজ্জ থাকে তখন এটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। মানেটা কি জানেন, আমি যদি মনে করেন প্র্যাকটিক্যালি বলছি, আপনি একটা লাইব্রেরিতে গেছেন একটা বই কেনার জন্য বা বই নেওয়ার জন্য। এখন লাইব্রেরি ম্যানকে আপনি বলছেন যে আমার এই বইটা দরকার, আমাকে এই বইটা দিন, প্লিজ গিভ মি দিস বুক, আই নিড দিস বুক। কি বলছেন, আই নিড দিস বুক, আমার এই বইটা দরকার। মানে এটা এমন একটা বই চাচ্ছেন যেটা সেই লাইব্রেরিয়ানের পাশেই আছে, ওই মানুষটার পাশেই আছে। তো আপনি তাকে ডেকে বলছেন যে প্লিজ এক্সকিউজ মি, আই নিড দিস বুক, হ্যাঁ প্লিজ গিভ মি দিস ওয়ান। সো এখন আপনার মনে করেন একটা বই দরকার যেটা আপনার থেকে একটু দূরে আছে, ওই বুক সেলফের উপরে রাখা, তখন আপনি তাকে ডেকে বলছেন আমার ওই বইটা দরকার। তখন আপনি কিন্তু বলবেন যে আই নিড দ্যাট বুক, আই নিড দ্যাট বুক। দূরের বস্তুকে বোঝাতে এই দ্যাট এই ওয়ার্ডটার ব্যবহার হয়, আই নিড দ্যাট বুক, আমার ওই বইটা দরকার। আবার আপনি এমন একটা বই চাচ্ছেন না, আপনি অনেকগুলো বই চাচ্ছেন যেটা কাছাকাছি আছে, তখন আপনি এরকম বলতে পারেন আই নিড দিস বুকস। আবার অনেকগুলো বই যেটা আপনার থেকে দূরে আসছে, তখন আপনি এরকম বলতে পারেন আই নিড দোজ বুকস। অর্থাৎ পার্থক্যটা কি, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিজ মানে এগুলো, দোজ মানে ওগুলো। এখন এই যে ওয়ার্ড গুলো লিখছি না, এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। অর্থাৎ এই প্রত্যেকটা ওয়ার্ডকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নট প্রোনাউন। প্রোনাউন কোথায় বসে বললাম, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টে বা ভার্বের পরে অবজেক্টে। প্রোনাউন কখনো এরকম মাঝামাঝি জায়গায় বসে না কিন্তু। সো আই নিড দিস বুক, এই যে দিস দ্যাট দিস দোজ, এগুলো কি করছে, এই বুকটাকে মডিফাই করছে, বুকটাকে একটা নাউন। তো যে ওয়ার্ড একটা নাউনকে মডিফাই করে সেই ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। তো এগুলো অ্যাডজেক্টিভ। কিন্তু এগুলো প্রোনাউন কখন হয় জানেন, যখন এই ওয়ার্ডটা সাবজেক্টের স্থানে থাকে। যেমন এইখানে যে দুটো বাক্য আমি লিখলাম, এই দুটো বাক্য কি ছিল, দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দেখেন তো এই যে দিসটা, এই দিসটার পরে কি আছে, ইজ আছে, অর্থাৎ ভার্ব আছে। তার মানে এই দিসটা কি, সাবজেক্টের অংশ। ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তাহলে এই দিসটা যখন সাবজেক্ট, সাবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না, সাবজেক্ট অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। তো এই যে দিসটা, এটা হচ্ছে একটা প্রোনাউন, এবং এইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউন কাউকে মডিফাই করে না। কিন্তু পরের যে বাক্যটা আছে, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, এই দিসটা আমার অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটার পরে আরেকটা নাউন আছে পেন, তারপরে গিয়ে ভার্ব আছে ইজ। এখানে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে এই পেন। এই পেনকে মডিফাই করছে দিস শব্দটা। পেনটা একটা নাউন, দিসটা একটা অ্যাডজেক্টিভ। একসঙ্গে বলে দিস পেন একটা কম্পাউন্ড নাউন বা নাউন ফ্রেজ। বাট আলাদাভাবে যদি বলি অ্যাজ এ ওয়ার্ড, এই দিসটা একটা অ্যাডজেক্টিভ, পেনকে মডিফাই করছে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট না, সাবজেক্ট বলতে এখানে পেন, এরপরে গিয়ে ভার্ব আছে। বাট আগের সেন্টেন্সে দিস ছাড়া কিন্তু এই সাবজেক্টের স্থানে আর কিছু নেই, তার মানে এইটাই সাবজেক্ট এবং এটা প্রোনাউন। কিন্তু এই যে দিসটা আরেকটা নাউনকে যেহেতু মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ। সো এই উপরের দিসটাকে বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন,
নিচের দিকটা আরেকটা নাউনকে মডিফাই করার কারণে বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো আমাদের জানতে হবে, এর এর অনেক কাজ আছে, কেন জানতে হবে আমি পরে বলছি। বাট আশা করি জায়গাটা বুঝতে পারছেন। তো তার আগে আরেকটা কথা বলি, আমি এইখানে প্রোনাউনের যে ক্লাসিফিকেশনের কথাগুলো প্রথমে আপনাদেরকে বললাম, যে প্রোনাউন 8 প্রকার, এই যে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, অ্যাজ ওয়েল অ্যাজ হিয়ার ইউ ক্যান সি ইন্টেন্সিভ প্রোনাউন। এই যে 8 প্রকার প্রোনাউন এখানে আছে, 9 প্রকার প্রোনাউন এখানে আছে, এই প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে, কথাগুলো বোঝেন, অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশনের মিল আছে, এবং এক্সাম্পল গুলো সেম। মানে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আছে, আমি নেক্সট ক্লাসে আপনাদের অ্যাডজেক্টিভ পড়াবো, অ্যাডভার্ব পড়াবো, তখন আপনি দেখবেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভও আছে। পজিটিভ প্রোনাউন যেমন আছে, পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। এবং এদের মানে যে উদাহরণ, যে এক্সাম্পল, এই এক্সাম্পল গুলোও কিন্তু সেম। বাট আমি বুঝবো কিভাবে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা প্রোনাউন? এটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে সেন্টেন্সে তার অবস্থানটা কোথায়, কি অবস্থায় আছে, সেটা দেখে আমাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি দেখি ওয়ার্ড গুলো অন্য আরেকটা নাউনকে মডিফাই করছে, তাহলে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, বা পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। আর যদি দেখি সেটা সাবজেক্টের স্থানে আছে, তারপরেই ভার্ব বা অবজেক্টের স্থানে আছে, অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করতেছে না, তাহলে সেটা প্রোনাউন হবে, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ বা পজিটিভ, ইভেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও হয়। সো জিনিসটা হচ্ছে এই, আমি আপনাদের বুঝাই বলি। কোথায় ছিলাম যেন, আমি আরেকটু সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, একটু ওয়েট করেন। ডেমনস্ট্রেটিভ এর পরে আছে ইন্টারোগেটিভ। এইখানে দেখেন, আমরা এই যে ডাবল ইউ এই গুলো ব্যবহার করে কোশ্চেন তৈরি করি, একজন একজনকে কোশ্চেন করি, এই কোশ্চেন গুলো কোন পার্ট অফ স্পিচ, এটা কি আমরা বুঝতাম? আমরা জানি এগুলো কিন্তু প্রোনাউন হয়। যেমন দেখেন, কোন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে মূলত ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক অর মেক এনি কোশ্চেন, হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো? জাস্ট এইগুলো, হু, হুইজ, হোয়েন, হোয়াট অ্যান্ড হুজ, those are the interrogative pronoun. For example, who is your friend? কে তোমার বন্ধু? What do you want for a meal? তুমি মিলে কি চাও, মানে দুপুরের খাবারে কি চাও? Whom do you want? তুমি কাকে চাও? যদি দেখেন, কথাটা মনে রাখবেন, এই ডাবল ইউএস ওয়ার্ড গুলোর পরে ভার্ব আছে, যে ইজ, টু, এগুলো ভার্ব না? যদি ভার্ব থাকে তাহলে সেগুলো সাবজেক্ট, সাবজেক্টের স্থানে বসে। আর যেহেতু সাবজেক্ট, সেহেতু এটা প্রোনাউন, কারণ সাবজেক্টে নাউন অথবা প্রোনাউন থাকে। তো এই হু, হোয়াট, হুম, এগুলো হচ্ছে প্রোনাউন। কথাটা বোঝেন, 1 নম্বর কথা। আর যদি দেখেন এই ডাবল ইউএস ওয়ার্ডের পরে ভার্ব না বসে আরেকটা নাউন আছে, এই ডাবল ইউএস ওয়ার্ড গুলো আরেকটা নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটা হবে আপনার অ্যাডজেক্টিভ। যেমন এমন একটা বাক্য হতে পারে, ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা কথা বলি যে হুইচ ইজ ইয়োর বুক, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে কোনটি তোমার বই, কোনটি তোমার বই। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, হুইচ বুক ইজ ইয়োর্স, এর বাংলা অর্থটা হচ্ছে কোন বইটি তোমার। হুইচ ইজ ইয়োর বুক, কোনটি তোমার বই। দেখেন এই হুইচ এর পরে ইজ আছে, ভার্ব আছে, তার মানে এই হুইচটা কিন্তু প্রোনাউন, সাবজেক্টের স্থানে আছে। এটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু এই পরে যে হুইচটা আছে, এরপরে দেখেন আরেকটা ওয়ার্ড আছে যেটা নাউন, এই যে বুক, এই বুকের পরে গিয়ে ভার্ব আছে, সেটা হচ্ছে ইজ। তো এই বুকটা যেহেতু নাউন, এই আগের যে হুইস, এটা একটা অ্যাডজেক্টিভ। সো এই প্রথম হুইসটাকে বলছি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, পরের হুইসটা যেহেতু আরেকটা নাউনকে মডিফাই করছে, এটাকে আমি বলছি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ নট প্রোনাউন। আবার বোঝেন, হুইস ইজ ইয়োর বুক, এই বুকটা কি? বুকটা একটা নাউন। এখন এই যে ইওর যে শব্দটা, এই ইওর শব্দটা কিন্তু বুককে মডিফাই করছে। তো এই ইওর কিন্তু কোনো প্রোনাউন না, এই ইওর শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি? আরেকটা নাউনকে ইন্ডিকেট করছে, আরেকটা নাউনকে মডিফাই করছে। কিন্তু হুইজ বুক ইজ ইয়োর্স, এই যে পরের যে ইয়োর্সটা, এটা কিন্তু কাউকে মডিফাই করছে না, এটা এক্সটেনশনের জায়গায় একা একা বসতেছে। এরপরে দেখেন জিজ্ঞাসা চিহ্ন আছে, বা এই যে মাইন, মাইনের পরে ফুল স্টপ আছে। অর্থাৎ পজিটিভ, এই যে ফর্মটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, একটু মিলাই নেন এবার।
যেটা বললাম, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলোকে বলছি পজিটিভ অ্যাডজেক্টিভ। এদের পরে একটা না একটা নাউন থাকে, কিন্তু এই যে মাইন, ইওরস, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলোর পরে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, যাই থাকুক না কেন, এইগুলো অন্য আরেকটা কোনো নাউনকে মডিফাই করে না, অবজেক্টে বসে। প্রোনাউনের কাজ হচ্ছে শুরুতে বসা সাবজেক্টের স্থানে বা শেষে বসা অবজেক্টের স্থানে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে আরেকটা নাউনকে মডিফাই করা। তো যেটা বলছি, দিস ইজ মাই পেন, এটি আমার কলম, এই দিসটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এরপরে ভার্ব আছে। এই যে মাইটা, এই মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা পেনকে মডিফাই করছে। আবার দিস পেন ইজ মাইন, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটা এই নাউনকে অর্থাৎ পেনকে মডিফাই করছে। কিন্তু এই যে মাইন যে কথাটা, এটা কাউকে মডিফাই করছে না, তো এটা পজিটিভ প্রোনাউন। মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইনটা পজিটিভ প্রোনাউন, উপরের দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিচের দিকটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই উপরের হুইসটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, সরি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কারণ এরপরে ভার্ব আছে যেটা সাবজেক্টের স্থানে, তার মানে এটা প্রোনাউন। কিন্তু নিচের যে হুইসটা আরেকটা নাউনকে মডিফাই করছে, তার মানে এটা ডেমনস্ট্রেটিভ, সরি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। উপরের হুইসটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন, নিচের হুইসটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এই যে ইওর বুক, এই ইওরটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে বুক আছে, নাউন আছে, কিন্তু পরে যে ইয়োর্স, এই ইয়োর্স এর পরে কোনো নাউন নেই, কোনো ওয়ার্ড নেই, জাস্ট জিজ্ঞাসা চিহ্ন, এটা পজিটিভ প্রোনাউন। এর থেকে ভালোভাবে আর এই জিনিসটা বোঝানো যায় না। এগুলো যারা বিভিন্ন ব্যাংক জব, বিসিএস অ্যাডমিশন টেস্ট দিবেন, বিভিন্ন জায়গায় এই জায়গাটা থেকে কোশ্চেন আসে, তাই এতটা ডিটেলসে বললাম। আপনারা আমাকে বলেন জিনিসটা আপনারা কেউ বুঝতে পারছেন কিনা। সবার বুঝতে হবে না, যারা মোটামুটি গ্রামার চর্চা করেন বা একটু মনে প্রাণে শেখার চেষ্টা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি অনেক হার্ড। একটু ওয়েট করেন, আপনাদের কোশ্চেন থাকলে আমি লাস্টে কোশ্চেনের উত্তর দিব। বাট এই জিনিসগুলো আগে একটু আপনাদের নিতে হবে, বুঝতে হবে, এর থেকে ভালোভাবে বোঝা যায় না। এর পরে যদি বলেন আমি বুঝিনি, তাহলে আর কিছু বলার থাকে না। হাজার হাজার টাকা দিয়ে মানুষ কোর্স করে, আইএলটিএস এর কোর্স 20,000 25,000 টাকা দিয়ে ভর্তি হয়, কোনো টিচার এইভাবে বোঝায় দেখছেন কখনো? পাবেন না কোথাও। এই যে টাকা দিয়ে কোর্স করছেন, হয়তো অনেকেই মনে করতে পারেন অনেক টাকা, আবার অনেকের কাছে এটা কিছুই না। কিন্তু মেইন কথা হচ্ছে এই যে টিচিংটা পাচ্ছেন, শিক্ষার সাথে কোনো টাকা পয়সার কম্পেয়ার করা যায় না। জ্ঞান, নলেজ, বিদ্যা, আপনি 1,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, 2,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, একদিন একটা রেস্টুরেন্টে যান 1,000 টাকা খরচ হয়ে যাবে। একদিন একটা ভালো শপিং কমপ্লেক্সে যান, শপিং মলে যান, আপনার 2,000 টাকা 5,000 টাকা একদিনে খরচ হয়ে যাবে, 1 ঘন্টায় খরচ হয়ে যাবে। নাথিং। ইভেন বলতে পারেন যে আমি অত বড় লোক না, আমার ওখানে যাওয়ার মতো ক্ষমতা নেই। ইভেন যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পর্যায়েও আছেন, টাকা খরচ করেন না 1,000 2,000। বন্ধুদের সাথে আড্ডা দিতে যান, একদিনে 500 টাকা 1,000 টাকা খরচ হয়ে যাবে। কিন্তু সেই টাকাটা এখানে আপনি দিয়ে জাস্ট একটা ফর্মালিটি, একটা প্রসেস মেনটেন করে আপনি যে বিদ্যা, যে নলেজ, যে জ্ঞান টুকু আপনি অর্জন করবেন, যেটা আপনি পাবেন, সেটা সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে আপনার কাছে। এর সঙ্গে কোনো কিছু তুলনা করা হয় যায় না। আপনি 1,000 টাকায় একটা পোশাক কিনলে 2 মাস পর ছিঁড়ে যাবে, আপনার আর গায়ে দিতে ইচ্ছা করবে না। একটা খাবার খেলে 5 ঘন্টা পর হজম হয়ে যাবে। কিন্তু আপনি ভেবে দেখেন এখান থেকে আপনি কি পাচ্ছেন। কথাগুলো এই জন্য বলছি, ক্লাসগুলো কেউ মিস করবেন না। আমি যে লেকচারটা দেই বা আমি যেভাবে পড়াই, যেভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাই, এগুলো কঠিন টপিক। এর থেকে সহজ অনেক টপিক আছে, যারা দুর্বল আছেন অনেক আনন্দের সাথে অনেক ভালোভাবে স্পোকেন শিখতে পারবেন। স্পোকেন ইংলিশ কঠিন কিছু না, ইংলিশে কথা বলা, স্পিকিং প্র্যাকটিস করা খুবই ইজি, সে জায়গায় আমি আসবো। বাট সেখানে আসতে গেলে আমার এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে হবে। আমার প্রফেশনের জায়গা থেকে আমি মনে করি যে শুধু সহজ বিষয় পড়াই গেলেই হবে না, এটা গুরুত্বপূর্ণ, এটা দরকার। এটা এটা যারা গ্রামার মোটেই শিখতে চান না, তারাও জিনিসগুলো একটু দেখতে থাকেন, আমার সঙ্গে কথাগুলো বুঝতে থাকেন। আপনাদের মূলত কোন কাজটা করতে হবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। বাট যারা গ্রামারটা শিখতে চান, যারা একদমই প্রফেশনাল হতে চান, যারা খুবই ভালোভাবে ইংরেজিটা শিখতে চান, তাদের এই জিনিসগুলো নেওয়া লাগবে, আমার কথাগুলো শুনতে হবে। এবং আমি এই যেভাবে পড়াচ্ছি, আপনি অফলাইনের কোনো কোর্সে গিয়েও যত ভালো টিচারের কাছে পড়েন, 10,000 15,000 20,000 টাকা দিয়ে কোর্স করেন, এর থেকে একটা জিনিস কম ছাড়া
বেশি ডিসকাশন কোনো টিচার আপনাকে দিতে পারবে না বা করতে পারবে না। আমি সেইভাবেই ডিসকাস করি, সেইভাবেই আলোচনা করি প্রত্যেকটা বিষয়কে। ঠিক আছে? তো কথাগুলো বলার একমাত্র রিজন বা একমাত্র কারণ হচ্ছে এই ক্লাসগুলো আপনি করছেন হয়তো কতটা মূল্যবান মনে না হতে পারে, যে অল্প কয়েক টাকা দিয়ে আমি করতেছি, কিন্তু এই ক্লাসগুলোর দাম অনেক বেশি, যেটা হাজার 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 টাকা খরচ করে আপনি পরবর্তীতে হয়তো এই সময়টা আপনি নাও পেতে পারেন, এই আগ্রহটা আপনি হারিয়ে ফেলতে পারেন। তো যে সময়টা আপনি পাচ্ছেন, সেই সময়টাকে, যে আগ্রহটা আপনি পাচ্ছেন, যে আগ্রহ নিয়ে আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন, সেটাকে কাজে লাগাবেন। অর্থাৎ কেউ ক্লাস মিস দিবেন না, টাইমটাকে কাজে লাগাবেন, দেখবেন অনেক ভালোভাবে আপনার একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে এটাকে নিতে পারবেন। তো যাই হোক, তাহলে ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, পজিটিভ এটা নিয়েও কথা বলা হয়ে গেছে অলরেডি। আমরা এবার রিলেটিভ প্রোনাউনে আসবো। দেখেন, বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়। রিলেটিভ pronouns are used to connect more information to a clause or sentence. That, who is, who, whom, whose, where are the relative pronoun. এখন এই জিনিসটা কি, দেখেন এখানেও আমার WH ওয়ার্ড আছে। আবার এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এই হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ, এখানেও আমার WH ওয়ার্ড আছে। তো পার্থক্যটা কি জানেন? আমার এই হু মানে কি, বাংলা অর্থটা কি? হু মানে আমরা জানি কে, হুইজ মানে কোনটি, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হুজ মানে কার, এগুলো কিন্তু আমরা জানি। এবং এগুলো প্রশ্ন তৈরি করার জন্য ব্যবহৃত হয়, সেন্টেন্সের শুরুতে থাকে। তো যদি WH ওয়ার্ড গুলো কোশ্চেন তৈরি করার জন্য ব্যবহৃত হয় এবং বাক্যের একদম শুরুতে থাকে, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যদি WH ওয়ার্ড গুলো সেন্টেন্সের শুরুতে না বসে মাঝে বসে এবং এর যে অর্থটা ক এর জায়গায় জ হয়, তাহলে সেটাকে রিলেটিভ প্রোনাউন বলে। মানে কি, এই হুইচ মানে আমরা জানি কোনটি, বাট যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে, এই হুইচ এর মানে হচ্ছে যেটি। হু মানে কে, যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে, হু এর মানে যে। হুম মানে কাকে, যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে, হুম মানে যাকে। হুজ মানে কার, যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে, হুজ মানে যার। হয়ার মানে কোথায়, যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে বসে, হয়ার মানে যেথায় বা যেখানে। এরা কি করে, আলাদা দুইটা ওয়ার্ড মানে শব্দ, আলাদা দুইটা সেন্টেন্স মানে, বা এটাকে বলে সেন্টেন্স বলে না ঠিকই, বাক্যাংশ বা ক্লজ বা ফ্রেজকে কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে। কি বললাম, আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ আর ফ্রেজকে এই ওয়ার্ড গুলো রিলেট করে, কানেক্ট করে, যুক্ত করে, এবং এটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। এই মানুষটা, যে, হু মানে যে, কালো সানগ্লাস পরে আছে আমার আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা। দেখেন এটা একটা ক্লজ, সাবজেক্ট দিস, ইজটা হচ্ছে ভার্ব, এই পাশে একটা বাক্যাংশ আছে, আবার ওই পাশে আরেকটা ক্লজ। ক্লজ মানে কি, আরেকটা সাবজেক্ট এবং ভার্ব, আই সাবজেক্ট, লিভটা ভার্ব। সো দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা, ওয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। তাহলে এই যে ওয়ার যে শব্দটা, এটা আলাদা দুইটা ক্লজকে কানেক্ট করছে, জোড়া লাগাচ্ছে, এবং এইটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। রিলেট করছে এই ওয়ার্ডটা, এটা কিন্তু কোনো প্রশ্ন তৈরি করছে না। ঠিক আছে? সো এটাকে এই ধরনের, এগুলো ওয়ান কাইন্ডস অফ কোশ্চেন, এগুলোকে এমবেডেড কোশ্চেন বলা হয় অনেক সময়। দ্য শার্ট দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সিলেন্ট। এই শার্টটা যেটা আমি গতকাল কিনেছিলাম খুবই সুন্দর ছিল। সো এইগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে কি করে বললাম, আলাদা দুইটা, এগুলো মূলত রাইটিং এ বেশি প্রয়োজন হয়। রাইটিং এ এই রিলেটিভ প্রোনাউনের উপরেই আমার আলাদা একটা ডিটেইলস ক্লাস আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এ। আমি যখন আপনারা আসবেন এগুলো শিখতে পারবেন। আচ্ছা, তো এরপরে দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে, মানে প্রতিফলিত করে। when the subject itself comes again as an object, reflexive pronouns are used. They end with self or selves. Himself, myself, herself, themselves are the example of reflexive pronoun.
এই প্রোনাউন গুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, যেটা বললাম নিজের দিকে ফিরে আসে। যেমন হি কিল্ড হিমসেলফ, মানে কি সে তাকে হত্যা করেছিল, অর্থাৎ সে নিজেকে নিজে হত্যা করেছিল, মানে কি সে আত্মহত্যা করেছিল। দে হার্ট দেমসেলফ হোয়েন দে ট্রিপড অন দ্য স্টেয়ার্স, তারা তাদেরকে ব্যথা দিয়েছিল, তারা নিজেদেরকে আঘাত করেছিল যখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। হোয়েন দে ট্রিপড অন দ্য স্টেয়ার্স, আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, আমি আমাকে বলেছিলাম, আমি নিজেকে নিজে বলেছিলাম মূল্যবান সময় নষ্ট করো না, নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম। এটা হচ্ছে আমার আই মাইসেলফ, দে দেমসেলফ, হি হিমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখেন ইন্টেন্সিভ প্রোনাউন, এটা কি, বা এমপ্যাথিক প্রোনাউন এটাকে বলা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে। আবার কথাটা বোঝেন, এই যে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক, এর মানে জোরালো, জোর দিয়ে বলা। এটা হচ্ছে আমার মূলত এই রিফ্লেক্সিভের ভিতর থেকে বের হয়, এর পেটের ভিতর থেকে বের হয়। জিনিসটা হচ্ছে এরকম, যেমন দেখেন বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এগুলো এজন্য এগুলোকে এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউন বলে। মানে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের যে এক্সাম্পল গুলো আছে, হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, দেমসেলফ, এই সেম এক্সাম্পলই থাকে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউনে। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনে সাবজেক্টের পরে ভার্ব এবং তারপরে গিয়ে ওই প্রোনাউনটা থাকে। কিন্তু এই এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউনে সাবজেক্টের পরেই ওই প্রোনাউনটা থাকে এবং ভার্বটা তারপরে গিয়ে থাকে, ভার্বটা লাস্টে গিয়ে থাকে। এবং এই সেন্টেন্স গুলোর যে ভিতরগত যে অর্থ, ডিপ যে মিনিং বা থট, সেটা হচ্ছে আহ এই বাক্যগুলো জোর দিয়ে কথা বলে, পজেস করে কথা বলে অনেকটা বেশি। যেমন আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, এর বাংলা অর্থ কি জানেন? আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছি, অহংকারের সাথে কোন একটা কথা বলা, কারো হেল্প লাগেনি আমার। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছে। মনে করেন আপনি একটা কলেজে পড়াশুনো করেন বা একটা স্কুলে পড়াশুনো করেন, এখন আপনার বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হবে। রেজাল্ট বের হওয়ার কিছুক্ষণ আগে থেকেই আপনি নিজের ঢোল নিজে পিটাই বেড়াচ্ছেন, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন, এই আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। রেজাল্ট কিন্তু এখনো দেয়নি, বাট আপনি আপনার মতো করে সেটা বলে যাচ্ছেন। সে একজন বলছে হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, আপনি একটা আপনার মেয়ের একটা বিয়ে, এখন বিয়েতে আপনার কাছের রিলেটিভস, কাছের কিছু আত্মীয় স্বজন যাদেরকে আপনি ইনভাইট করেননি, নিমন্ত্রণ করেননি, এখন বিয়ের পরে তারা গালিগালাজ করছে, তারা বলছে যে ওদের মেয়েটাকে বিয়ে দিল, আমাদেরকে ডাকলো না, নিজেরাই নিজেদের মতো করে কাজ কাম সেরে ফেললো। দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, বাইরের কাউকে ডাকিনি। আমার সেন্সটা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে বিষয়গুলোকে, গ্রামার বাট প্র্যাকটিক্যালি বুঝতে হবে। কি বললাম বুঝতে পারছেন জিনিসগুলো কেমন? নিজের ঢোল নিজে পেটানো। দেখেন এই ধরনের সেন্টেন্স গুলো, এই ধরনের স্ট্রাকচার গুলো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি প্রথম দিকে, ফার্স্ট ইয়ারের দিকে, আমার এক লেকচারার মানে এক ম্যাম আহ, এই রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি এই ইন্টেন্সিভ প্রোনাউন ব্যবহার করতো। আই মাইসেলফ ডান দ্য ওয়ার্ক, ইউ হি, সরি হি হিমসেলফ, এই যে অ্যানাউন্স হিজ ম্যারিড লিস্ট, এই ধরনের কিছু, মানে এই আই মাইসেলফ, হি হিমসেলফ, এইভাবে কিছু কথা সে বলতো। আমি তখন বুঝতাম না, আমি ভাবতাম যে এ কি ধরনের বাক্য, এরকম তো কোনো ইংরেজি বাক্য হয় না। আমি মোটামুটি যতটুকু ইংরেজি জানতাম, একটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্ব বসে, এই ধরনের ওয়ার্ডটা কখনো সাবজেক্টের পরে বসে না। সাবজেক্টের পরে যদি ভার্ব নাও বসে, সেখানে কিছু অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্ব কেমন? যেমন আই ইউজুয়ালি ডু দ্যাট কাইন্ডস অফ থিংস, হি জেনারেলি রান এভরিডে। এই যে ইউজুয়ালি, জেনারেলি, এই ধরনের কিছু অ্যাডভার্ব আছে যে যেগুলো সাবজেক্টের পরে বসতে পারে এবং তারপরে গিয়ে ভার্ব বসে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব একটা বাক্যে যে কোনো জায়গায় বসে। কিন্তু এই যে ওয়ার্ডগুলো আই মাই সেলফ কমপ্লিটেড, একটা আনকরা, আনকমন না? এবং এর মিনিংটাও বা কেমন, অর্থটাও বা কেমন? আপনি যতক্ষণ না পর্যন্ত কনসেপ্ট পাবেন বা ধারণা পাবেন যে এই জিনিসটা একটা সেন্টেন্সের স্ট্রাকচার এবং এটা একটা কারেক্ট স্ট্রাকচার এবং এটাকে বলা হয় ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন এবং এর ডেফিনিশনটা এইরকম, এইটুকু যতক্ষণ না বুঝবেন, এই ধরনের কোনো কথা যদি কোথাও শোনেন, এই ধরনের কোনো বাক্য যদি কোনো একটা গল্পে, কোনো একটা
ফিকশন, নন ফিকশন, নিউজ পেপারে যদি আপনি লেখা দেখেন, আপনি কিন্তু তার অ্যাকচুয়াল থট বা ডিপলি যে মিনিংটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। কখনোই কি বুঝতে পারবেন বলেন? আয়ত্তে আনতে পারবেন না। আমিও পারতাম না, এটা আমি পরে দেখছি যে জিনিসটা এইরকম, এটা একটা প্রোনাউন, এটাকে এই বলে। এটা পরে দেখে আমি বুঝতে পারছি, কিন্তু আগে তো আমি বুঝতাম না। তো আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। তো এই জন্য এই জিনিসগুলোকে একটু যদি ডিটেলসে জানেন, ডিটেলসে শেখেন, অনেক দ্রুত ডেভেলপ করা যায় ল্যাঙ্গুয়েজটাকে। তাহলে কি বললাম, এই রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে ইন্টেন্সিভটা বের হয়, মাইসেলফ, হিমসেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে এগুলো বসে। আর এই ইন্টেন্সিভ প্রোনাউন হচ্ছে জোর দিয়ে কথা বলা বোঝায়, জোরালো ভাবে কথা বোঝায়, সাবজেক্টের পরেই ওই প্রোনাউন গুলো বসে যায় এবং তারপরে গিয়ে ভার্ব বসে। এগুলোকে ইন্টেন্সিভ প্রোনাউন বলে। মিনিংটা কেমন, যে আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। দে দেমসেলভস অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। তো এইগুলোকে আমরা আহ, এই ইন্টেন্সিভ প্রোনাউন বলবো। এরপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। দেখেন, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডিফিনিট প্রোনাউনের ব্যবহার হয়। এটা কি, এই যে ওয়ার্ড গুলো, অর্থাৎ এই যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, দোজ আর ইনডেফিনিট প্রোনাউন। এই ওয়ার্ড গুলো কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়াল ইংলিশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে বা তৈরি করার ক্ষেত্রে আপনারা দেখেছেন। বাট এই ওয়ার্ড গুলোর অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, বা এই ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি কোন পার্ট অফ স্পিচ, এটা কি আমরা জানতাম? এর অরিজিনটা বুঝতে হবে। এগুলো হচ্ছে প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। তার মানে এরা বসবে কোথায়? একটা সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। এই পজিশনটা বুঝতে হবে। এবং আরেকটা কথা বলি, এই এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এগুলো হচ্ছে আপনার ওই যে বললাম না, প্রোনাউন শিখলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও ক্লিয়ার হয়। এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্টের স্থানে বসে, তখন ভার্বটা সিঙ্গুলার হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ভার্বের সাথে এস বা ইএস হয়। ভার্বের সাথে এস বা ইএস মানে সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, অনেকে এটা ভুল করে। আর নাউনের সাথে এস বা ইএস মানে সেটা প্লুরাল নাউন। কথাটা বুঝবেন। এই দেখেন, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। এভরিবডি মানে প্রত্যেকে জীবনে সুখী হতে চায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস বসে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন এই ওয়ান্টের সাথে একটা এস আছে। এখন এই যে প্রোনাউন গুলো, এই এভরিবডি, সামবডি, নোবডি, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি হি, শি, ইট বা রহিম, করিম সিঙ্গেল নাম বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। তো এই ওয়ার্ড গুলো ওই ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। এরা যদি সাবজেক্টের স্থানে থাকে, বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, ভার্বের সাথে এস বা ইএস বসে। নান ক্যান বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না। এনিথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয়। আচ্ছা, এখানে আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার এবং অন অ্যানাদার, এই দুইটাকে মূলত রেসিপ্রোকাল প্রোনাউন বলে। জাস্ট এই দুইটা, আর কিছু না। এই ডিস্ট্রিবিউটিভ, এটা প্রোনাউনের ভিতর পড়ে না, এটা অ্যাডজেক্টিভের ভিতর, আগামীকাল দেখাবো। এখানে দেখেন, রেসিপ্রোকাল প্রোনাউনটা কি, সেটা হচ্ছে তামিম অ্যান্ড রুমি লাভ ইচ আদার ভেরি মাচ। তামিম এবং রুমি একে অন্যকে খুব ভালোবাসে। এই ইচ আদার অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক বোঝায়, তাহলে এই ইচ আদার বসে। আর রুমি, সুমি আর নীলা লাইক অন অ্যানাদার, রুমি, সুমি এবং নীলা একজন আরেকজনকে ভালোবাসে। মনে করেন রুমি সুমিকে পছন্দ করে, সুমি নীলাকে পছন্দ করে। এই যে একজন আরেকজনকে, মানে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে পারস্পরিক সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। আর দুইজন ব্যক্তি বা বস্তুর ভিতরে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার বসে। আবারও বলছি, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতরে পারস্পরিক সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার, এই আহ কি বলে প্রোনাউনটা বসে থাকে। এই হচ্ছে আমার টোটাল প্রোনাউন গুলো। এখন আমি আপনাদের একটু জিনিসটা বলি, যারা ইংলিশে গ্রামারটাকে ডেভেলপ করতে চান ডিটেলসে, যারা ডিটেলসে এক্সপার্ট হতে চান ইংলিশ গ্রামারে, কথাগুলো এবার শোনেন আমার কথাগুলো। তারা এই প্রোনাউনটা প্রপারলি পড়বেন, কমপ্লিটলি পড়বেন। এখানে 7টা থেকে 8টা পেজ আছে, খুব বেশি না। আপনারা পড়লেই এবং ক্লাস রেকর্ডটা দেখলে কাভার করতে পারবেন। কারণ কি জানেন, আমরা যারা, আমি সবার কথা বলছি, একটু ওয়েট করেন। আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করি, ফর এক্সাম্পল বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, আমরা কোন বইগুলো পড়ি? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই পড়ি, যেমন এই যে জব ইংলিশ, সস ইংলিশ, বিভিন্ন চাকরি সহায়িকা, বিভিন্ন বই থাকে আমরা যেগুলো পড়ি। এবং এই বইগুলোতে মূলত কি ধরনের কোশ্চেন থাকে? মনে করেন একটা টপিক থাকে বড় করে লেখা প্রোনাউন,
এই টপিকের পরে স্যাম্পল কিছু কোশ্চেন থাকে, তার অ্যান্সার দেওয়া থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন এক্সামে আসা সেগুলো থাকে, তার অ্যান্সার দেওয়া থাকে, এবং অ্যান্সারটা কেন হলো তার ব্যাখ্যাটাও বিভিন্ন ভালো ভালো বইগুলোতে নিচে দেওয়া থাকে, এবং আমরা সেভাবে এক একটা টপিক প্র্যাকটিস করি। কিন্তু দেখেন, ওইভাবে প্র্যাকটিস না করে আপনি যদি এর অথেন্টিক জায়গাটাতে আসেন, এই যে প্রোনাউনের যে চ্যাপ্টারটা দেখালাম, আপনি একবার এই 8টা প্রোনাউন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেন, আপনার যে ধরনের এমসিকিউ আসুক না কেন, প্রোনাউন থেকে যদি কোনো কোশ্চেন আসে কোনো জব এক্সামে, আপনি একবার এই 8টা পেজ পড়েন, পড়ার পর যে কোনো একটা বইতে প্রোনাউনের চ্যাপ্টারে যাবেন, গিয়ে এমসিকিউ সলভ করবেন, দেখবেন প্রত্যেকটা আপনি পারছেন, প্রত্যেকটা আপনি পারছেন। তো যদি কেউ ডিটেলসে শিখতে চান, সে এটা পড়বেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই কোর্সটা সবার জন্য পারফেক্ট। আপনি যতই দুর্বল হন, যতই বেসিক লেভেলের হন, আপনি শিখতে পারবেন। বাংলায় যেমন আপনারা কথা বলেন, ইংরেজিও একটা ভাষা, একটা ভাষার মতো করেই এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আপনাদের শেখাবো, এটা আমি বলছিলাম। এখন যারা মনে করেন এই সব যা আপনি আলোচনা করলেন, যা পড়ালেন, ইংলিশে কথা বলার জন্য আমি তো শুধু কমিউনিকেশন করতে চাই, আমি শুধু স্পিকিং করতে চাই, আমার এত গ্রামার এইসব দরকার নেই, আমি কেন আমার ব্রেনটাকে নষ্ট করবো এগুলো পড়ে, তাদের এগুলো পড়তে হবে না ডিটেলসে। তারা কি করবেন জানেন? আমার কোর্সটার জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন, অ্যাটলিস্ট এতটুকু করতে হবে। একটা খাতা তৈরি করে সেই খাতায় বড় করে উপরে একটা হেডলাইন দিবেন যে প্রোনাউন। এই হেডলাইনটা দেওয়ার পর এই যে 9 প্রকার প্রোনাউন আপনারা দেখলেন, এই 9টা প্রোনাউনের যে এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলোকে এক জায়গায় করবেন। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন। যারা ডিটেলস গ্রামার শিখতে চান না, তারা বড় করে একটা হেডলাইন দিবেন, একটা খাতা, আলাদা খাতা করবেন আমার কোর্সের জন্য, এবং সেখানে লিখবেন প্রোনাউন। আজকে আমাদের আলোচনার বিষয় প্রোনাউন। তারপর এই কোনো ডেফিনেশন, কোনো প্রোনাউনের প্রকারভেদ, কোনো প্রোনাউনের নাম না, এগুলো লাগবে না। যে ডেফিনেশন গুলোর ভিতর যে এক্সাম্পল গুলো ছিল, ক্লাসিফিকেশনের ভিতর যে এক্সাম্পল গুলো ছিল, যেমন এই যে দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ, মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ। হ্যাঁ, এরপর এই যে সামবডি, নোবডি, এভরিবডি, সামওয়ান, নো ওয়ান, সামথিং, এভরিথিং, ইচ আদার, অন অ্যানাদার, এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোকে পরপর পরপর এক জায়গায় লিখে ফেলবেন একটা খাতায়। লেখার পরে সবগুলো ওয়ার্ড দেখবেন, দেখে যে ওয়ার্ডটার বাংলা অর্থ আপনি জানেন না, যে ওয়ার্ডটার মিনিং আপনি জানেন না, সেই মিনিংটা একটা খাতায় পাশে লিখবেন। কিভাবে লিখবেন? মোবাইলে সার্চ দিবেন, সবার হাতে স্মার্টফোন আছে, ডিকশনারিতে সার্চ দিলে পেয়ে যাবেন, লিখবেন। যদি এটা আপনি লিখতে পারেন, আপনার ভোকাবুলারির এই জায়গাটা, অর্থাৎ প্রোনাউনের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। মানেটা কি? জিনিসটাকে প্রপারলি বুঝতে হবে, আমার কথাটা বোঝেন, জিনিসটা বোঝা দরকার। এই যে ওয়ার্ড গুলো, মানে সব ক্লাসিফিকেশন ভুলে যান। আপনি মনে করেন কিছুই পারেন না, এই কি পড়ালেন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, এগুলো আমি পড়বো না, দরকার না, ভুলে যান। শুধুমাত্র এতটুকু মনে রাখেন, আমি এই যে ওয়ার্ড গুলো সম্পর্কে আলোচনা করলাম, মানে এই যত ক্লাসিফিকেশনের ভিতর যে এক্সাম্পল গুলো আছে, কোন এক্সাম্পল? এই যে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং, ইচ আদার, অন অ্যানাদার, হু, হুইজ, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াট, মাই, আওয়ার, ইওর, দেয়ার, দিস, দ্যাট, দোজ, এই যে ওয়ার্ড গুলো, আপনারা বলেন তো এই ওয়ার্ড গুলো খুবই পরিচিত না? এই ওয়ার্ড গুলো খুবই কমন ওয়ার্ড না? খুবই ফ্যামিলিয়ার ওয়ার্ড না? ইংলিশে যে কোনো ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে এই ওয়ার্ড গুলোকে দেখবেন আমাদের ব্যবহার করতেই হয়। তো এই ওয়ার্ড গুলো মূলত কি? এই ওয়ার্ডগুলোর অবস্থানটা মূলত কোথায়? এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে মূলত প্রোনাউন। প্রত্যেকটা ওয়ার্ডই প্রোনাউন। প্রোনাউন মানে কি? এই ওয়ার্ডগুলো আপনি যখনই ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করবেন, একদম শুরুতে বসবে, একদম শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকবে। অন্য কোথাও কাউকে মডিফাই করবে না, কারো মাঝে বসবে না, নাথিং। এগুলো সব কি? প্রোনাউন। বসবে কোথায়? আপনার অবস্থানটা বুঝতে হবে। আমি মনে করেন 8টা ক্লাসিফিকেশন, এক একটা ক্লাসিফিকেশনের আন্ডারে 6-7টা করে এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল 7-8 56 বা 60টা ওয়ার্ড আপনার হলো। এই 56টা ওয়ার্ড বা 60 ওয়ার্ড আপনি একটা খাতায় লিখবেন, এবং এটা মনে রাখবেন যে এই ওয়ার্ডগুলো প্রোনাউন। আমি যখন ইংলিশে একটা বাক্য তৈরি করব, একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট
এর বাইরে পৃথিবীতে যত ইংরেজি শব্দ থাকুক না কেন, এই 60টা ওয়ার্ডের বাইরে সাবজেক্ট অবজেক্ট আমার আর হবে না, যদি সেটা প্রোনাউন হয়। এবং নাউনের থেকে অ্যাজ এ সাবজেক্ট প্রোনাউনের ব্যবহারই বেশি হয় মোস্ট অফ দ্য টাইম। তাহলে এই প্রোনাউনের জায়গাটা অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা যদি একবার শিখে যেতে পারেন, ওয়ার্ডগুলোর সঙ্গে যদি একবার পরিচিত হতে পারেন, আমরা অনেকে ইংলিশে কথা বলতে পারি না, সেন্টেন্স শুরু করতে পারি না, কি দিয়ে শুরু করব, সাবজেক্ট নিয়ে আসতে পারি না, এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন, সাবজেক্ট নিয়ে আসতে পারবেন। এবং বাকি অন্য যে পার্ট অফ স্পিচই হোক না কেন, প্রেপোজিশন বলেন, অ্যাডজেক্টিভ বলেন, এই প্রোনাউন এবং নাউনকে এরা মডিফাই করে, এদেরকে সাথে নিয়ে বসে। অ্যাডভার্ব বলেন, সেটা ভার্বকে সাথে নিয়ে বসে। অর্থাৎ যদি আপনার এই প্রোনাউনটা জানা থাকে, আপনি ভোকাবুলারি অনেক দূরে এগিয়ে যাবেন। ভোকাবুলারি কখনো গতানুগতিক ধারায় পড়ে কাভার করা যায় না। আপনি যদি প্রোনাউনের ভোকাবুলারি গুলোকে আলাদা করতে পারেন, আপনি যদি ভার্বের ভোকাবুলারি গুলোকে আলাদা করতে পারেন, বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসে। শুধুমাত্র নাউন তো যে কোনো কিছু নাম, রহিম, করিম, ঢাকা, খুলনা, যে কোনো নামকে নাউন বলে, ওটা বাদ। ভোকাবুলারি বলতে জানতে হবে প্রোনাউনের ভোকাবুলারি। তাহলে সাবজেক্টের জায়গাটা ক্লিয়ার হবে এবং অবজেক্টের জায়গাটাও ক্লিয়ার হবে। আর সাবজেক্টের পরেই বসে ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ওই যে আমি বলছিলাম যে 200 এক্সাম্পল অফ ভার্ব, এবং ভার্বের ফর্মে চেঞ্জ করে টেন্সের পরিবর্তন করতে হয়, ওইটা জানতে হবে। এই প্রোনাউন আর ভার্ব যদি আপনি জানেন, অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডভার্ব বলেন, এগুলো অটোমেটিক্যালি আপনি পেরে যাবেন, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। এগুলো মানে অন্য যত পার্ট অফ স্পিচ আছে, এই প্রোনাউন আর ভার্বকেই মডিফাই করে, এর বাইরে আর কিছু না। প্রেপোজিশন প্রোনাউন বা নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ প্রোনাউন বা নাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে, অ্যাডভার্ব মেইনলি একটা ভার্বকে মডিফাই করে। অর্থাৎ প্রোনাউন আর ভার্বের ভোকাবুলারিটুকু যদি জানা থাকে, আপনার বাকি সবকিছু খুব সহজে, খুব ইজিলি আপনি বুঝতে পারবেন বা নিতে পারবেন। আপনাকে বুঝতে হবে, আবারও বলছি, এই যে ওয়ার্ডগুলো এতক্ষণ আলোচনা করলাম, এই ওয়ার্ডগুলো সম্পর্কে তো আপনারা পরিচিত। এগুলো যে আপনারা আগে কখনো শোনেননি এরকম না কিন্তু। এই যে এভরিবডি, সামবডি, নোবডি যেটা বলছি, হু ইজ, হোয়াট, হুজ, দিস, দ্যাট, দোজ, এই ওয়ার্ডগুলো সম্পর্কে কিন্তু আপনারা পরিচিত। বাট এদের অরিজিনটা কি, এইটা আমাকে বুঝতে হবে, যেটা আপনাদেরকে আমি বলছি, এদের অরিজিনটা কি, এদের উৎপত্তিটা, মানে এরা কি মূলত। এরা মূলত প্রোনাউন, যেটা আজকে আমি ক্লিয়ার করলাম। এইটুকুই আপনার আজকের ক্লাসের বেনিফিট। এরা মূলত প্রোনাউন, এরা মূলত একটা সেন্টেন্সের শুরুতে এবং শেষে থাকে, অন্য কোথাও থাকে না। এইটুকু যদি আপনি ক্লিয়ার করতে পারেন, এবং এই যত ওয়ার্ড আছে সবগুলো ক্লাসিফিকেশনের ওয়ার্ডগুলোকে আলাদা করে যদি যে ভোকাবুলারিটা আপনার অপরিচিত, আননোন, সেটা যদি একটু আপনি পরিচিত হতে পারেন, জানতে পারেন, আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। এতটুকু আমি আপনাকে বলতে পারি। তাহলে যারা ডিটেলসে গ্রামার শিখতে চান, এই ফাইলটা পড়তে হবে। আর যারা গ্রামার শিখতে চান না, যারা শুধু স্পোকেন কভার করতে চান, বড় করে প্রোনাউনের হেডলাইন দিয়ে এই প্রত্যেকটা ক্লাসিফিকেশনে যে এক্সাম্পল গুলো আছে, এই এক্সাম্পল গুলো একটা জায়গায় আলাদা করতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের? কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ। তো এইবার দেখছেন এই যে অবস্থা, আমাদের না গ্রুপ ভাগ করে দেওয়া। আরে বাবা, এখন এই যে জায়গাটায় আমি ক্লাস নিচ্ছি, এটা তো আমাকে আগে শিখাতে দিতে হবে। কতবার বলছি, পেইড কোর্সে আসলে ধৈর্য ধরতে হবে, আমার কাজ আমাকে আগে করতে দিতে হবে। এখানে আপনি যদি, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে প্রশ্ন করেন, একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমার ক্লাসে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। এই যে জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো আগে আপনাদের দেখতে হবে। এত সুন্দর করে কেউ বোঝাবে না, কেউ দেখাবে না, বিশ্বাস করেন। অন্য 5টা জায়গায় এই টপিকের একটা ক্লাস দেখে আসেন, কেউ যদি এতটা ডিটেলস আপনাকে প্রোনাউন বোঝাতে পারে, তখন আপনি বলবেন। আমি কোনো জায়গায় বাকি রাখি না বোঝাতে। এই যে ক্লাসগুলো নিচ্ছি, এটা আগে আপনাকে করতে হবে। আগে আমার এই আলোচনাটা শুনতে হবে, বুঝতে হবে, এই জায়গাটা শিখতে হবে। এগুলো যখন কাভার করে ফেলবেন, যখন আপনার কাজ আসবে, যখন আপনাকে দিয়ে স্পিকিং করাবো, আপনাকে দিয়ে প্রেজেন্টেশন দেওয়াবো, আপনাকে দিয়ে যখন কনভারসেশন প্র্যাকটিস করাবো, তখন আমি কোনো কথা বলবো না, আমি এই জায়গায় বসে থাকবো। তখন আপনাদের গ্রুপ ভাগ হয়ে যাবে, তখন আপনাদের গ্রুপে 10 জন থাকবে, 20 জন থাকবে, 1 to 1 থাকবে। এটা স্টুডেন্টদের পরিস্থিতি বুঝে আমি সেটা নিয়ে থাকি। বাট আমার পড়ানোর জায়গাটা তো আগে আমাকে করতে হবে। আগে তো সবাইকে আমার সবগুলো বিষয় বোঝাতে হবে। আমি পেইড কোর্সে আইসি, ভর্তি হয়েছি, একদিনে শিখে যাবেন আপনি, একদিনে পেরে যাবেন, একদিনে কোর্সেন করবেন, এগুলো করলে হবে না। এটা করলে আপনি শিখতে পারবেন না, কখনোই কোনো জায়গা থেকে শিখতে পারবেন না। আবারও বলছি, অধৈর্য হলে হবে না। আমি তো পড়ায় আসতেছি, এতগুলো ব্যাচ পরিচালনা করে আসতেছি, কিভাবে করতে হবে, একটা স্টুডেন্টকে নিয়ে কিভাবে এগোতে হবে, সেটা আমি জানি। শুধুমাত্র আমার সঙ্গে রেগুলার হইতে ক্লাস করেন, কোঅপারেট করেন, যেভাবে এগোই সেভাবে এগোতে থাকেন। ইনশাল্লাহ যদি 2 মাসের ভিতরে, আমি তো 3 মাসের ডেডলাইন দিয়েছি, যদি 2 মাস পরে আপনি কথা বলতে না পারেন, তখন আপনি আমাকে এই কোশ্চেনটা করেন, আমি কোর্স করলাম আপনার কাছে, কেন পারলাম না? আমি তো সবগুলো ক্লাস করেছি। ক্লাস না করে কেউ আবার বলবেন না যে আমি কেন পারলাম না। যদি আপনি ক্লাস রেগুলারিটি মেনটেন করে করেন, আপনি 2 মাসের ভিতর এক্সপার্ট হবেন। এর বাইরে তো আর কোনো কিছু বলার থাকে না। এবং আপনাদের এই যে গ্রুপ ভাগ, আপনাদের কথা বলার জায়গা,
এগুলো সবই হয়ে যাবে, সিরিজ বাই সিরিজ ধাপে ধাপে সবই আসবে, পেয়ে যাবেন। বাট তার আগে আমাকে তো একটু পড়াতে দিতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আপনারা কি এগোবেন আমার কথা মতো, বা আমি যেভাবে যাই সেভাবে কি আপনারা থাকবেন? জি স্যার। তাহলে সেটা আমাকে একটু করতে দিতে হবে। এবার আরেকটা কথা আমি একটু বলি, আর 2 মিনিট আমি থাকবো, তার বেশি নিব না। সেটা হচ্ছে, এই যে টপিকটা আমি পড়ালাম আপনাকে, এই টপিকটা আপনারা দেখলেন যে এটা গ্রামেটিক্যাল টপিক, তাই না? সবার কাছে জিনিসটা সহজ না, হার্ড বা কঠিন। এখন আপনারা যারা ক্লাস করছেন, আমার কাছে কোর্স করছেন, আমরা আমাদের সারা দিনের ডে টু ডে লাইফে বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় আমরা ব্যস্ত হয়ে পড়ি, বিজি থাকি। আমাদের দিনে বিভিন্ন সমস্যা, কিন্তু এক একজন মানুষের এক এক ধরনের সমস্যা থাকতে পারে। কারো টাকা পয়সার সমস্যা, কারো ফ্যামিলিতে প্রবলেম, কারো রিলেশনশিপে প্রবলেম, প্রেম ভালোবাসার সমস্যা, এক একজনের বিভিন্ন ধরনের সমস্যা হয় মানুষের জীবনে, এটা স্বাভাবিক। এবং সারাদিন আপনার সমস্ত কাজকর্ম করে যখন এই রাত 10টায় আপনি আমার ক্লাস করতে বসছেন, আমার কাছে আসছেন ইংরেজিটা শেখার জন্য, এখানে আমি যখন একটা কঠিন টপিক নিয়ে আলোচনা করছি, দেখেন এটা সাইকোলজিক্যাল ব্যাপার, এই কথাগুলো কেউ আপনাকে বলবে না। বাট আমি বুঝি, স্টুডেন্টদের মন বুঝি, আমি বুঝি কিভাবে তাদেরকে নিয়ে এগোতে হবে। তো এই জায়গাটাতে আপনি যখন এসে ক্লাস করছেন, আমি একটা কঠিন টপিক পড়াচ্ছি, টপিকটা একটু হার্ড লাগতেছে আপনার কাছে, আমি যখন লেকচার দিচ্ছি, আপনি হয়তো সবগুলো বিষয় ভালোভাবে বুঝতে পারছেন না, নিতে পারছেন না। আমি পড়াচ্ছি, আপনি শুনতেছেন, দেখতেছেন, বাট আপনার মনে অন্যান্য চিন্তা ভাবনা, ওই যে বললাম না, সারাদিনে আমরা বিভিন্ন কাজ করি, বিভিন্ন প্রবলেমে থাকি। কারোর কত ধরনের প্রবলেম মানুষের জীবনে আসতে পারে না। মনে করেন আপনি আমার ক্লাস কিন্তু দেখছেন, আমার কথাও শুনছেন, বাট আপনার মনে অন্য কিছু ঘুরতেছে, আপনি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা ভাবতেছেন মনে মনে, যেটা আপনার হয়তো লাইফের মেজর একটা প্রবলেম। আবার আমি যখন পড়াতে পড়াতে একটু জোরে কথা বলে উঠতেছি, একটু জোরে ফোকাস করে উঠতেছি যে এইটা শেখা লাগবে, এইটা এরকম, তখন আবার আপনি ক্লাসে মনোযোগ দিচ্ছেন। আবার পড়াতে পড়াতে আমি যাচ্ছি, আপনার আবার কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, আপনি দেখতেছেন, আপনি শুনতেছেন, বাট আপনার মনে অন্য ভাবনা, এই পড়াটা বের হয়ে যাচ্ছে, কারণ এটা কঠিন জিনিস, আপনি রাখতে পারতেছেন না ধরে, এটা হয়। আবার যখন একটু আমি আপনাকে ফোর্স দিচ্ছি, আমি বলছি এটা করতে হবে, এটা ইম্পর্টেন্ট, তখন আপনি আবার হয়তো এখানে কনসেন্ট্রেশন দিচ্ছেন। এইভাবে সবকিছু মিলাই যখন এই যে 1 ঘন্টা 20 মিনিট এই যে ক্লাসটা নিলাম আপনাদের, হয়তো আপনি 60% বা 70% বুঝতে পারছেন, 30% আপনি নিতে পারেননি, বুঝতে পারেননি। এই 30% বুঝতে না পারার কারণে আপনি কি করবেন? আপনি জানেন যে স্যার তো ক্লাস রেকর্ড দেবে, পিডিএফ ফাইল দেবে, আমি আবার রেকর্ডটা দেখে নিলে যতটুকু বুঝতে পারিনি এটা আমি পারবো। তো এই জায়গাটা আমি একটু বলে রাখি, যারা লাইভ ক্লাস একবার করছেন, আমি ক্লাস রেকর্ড পাঠিয়ে দিব, বাট আবার যদি আপনি রেকর্ড দেখেন, আপনার ওই সেম ওয়েতে সেম টাইমটা, মানে অনেক টাইম চলে যাবে। যাদের হাতে সময় আছে তারা দেখবেন, যাদের কাজ কাম নেই তেমন, যারা শুধু এটা নিয়ে পড়ে আছেন, ইংরেজিটা শিখতে চাচ্ছেন ভালোভাবে, তারা দেখবেন। বাট যারা বিজি লাইফ লিড করেন তাদেরকে বলছি, যারা অফিস ওয়ার্ক করেন, যারা ব্যস্ত থাকেন, এই রেকর্ড ক্লাসটা দেখার সময়ও হয় না সবার। এবং এটাও আপনি দেখছেন, আপনি কথা শুনছেন, ভিডিও চলতেছে, আপনার মনে অন্য কিছু ঘুরতেছে, আপনি শুনতেছেন, আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে অন্য চিন্তা ভাবনা আপনার মনের ভিতর। তো ভিডিও দেখলে ওইভাবে জিনিসটাকে আয়ত্ত করা যায় না। ভিডিও দেখার চেয়ে যদি আপনি এই জিনিসটাকে পড়েন, যদি রিড আউট করেন, অর্থাৎ আমি ক্লাস শেষে যে পিডিএফ ফাইলটা আপনাকে দিব, এই পিডিএফ ফাইলটা আপনি যদি চোখ দিয়ে বুলান, চোখ দিয়ে দেখেন, তাহলে জিনিসটা আপনার ভিতরে যাবে, মাইন্ডের ভিতর, ব্রেনের ভিতর যাবে, কনসেন্ট্রেশনটা ভালোভাবে পাবে, এবং সময় কম লাগবে। এই যে জিনিসটা আমি ওপেন করেছি এই ফাইলটা, এখানে টোটাল 8টা পেজ আছে। এই যে 8টা পেজ, এটা পড়ার জন্য সর্বোচ্চ 8 দোকানি 16 মিনিটের বেশি লাগে না। এবং এর জন্য আলাদা সময় বের করা লাগে না, নির্দিষ্ট করে টাইম বের করা লাগে না যে আমি ইংরেজি কোচিং করি এক জায়গায়, আমার প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। নো, আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, দেখি আজকে কি পড়াইছিল একটু দেখি তো, ঘুমানোর আগে শুয়ে শুয়ে আপনি মোবাইলের মধ্যে, আমরা আমরা তো ফেসবুকে স্ক্রল করি, তো ফেসবুকে না গিয়ে আপনি এটা একটু দেখেন, দেখে ঘুমায় পড়েন, শেষ। আপনি ভোরবেলায় ঘুম থেকে উঠছেন, উঠেই আমরা মোবাইলে হাত দিই, ফেসবুকের ভিতর যাই, তো সেটা না গিয়ে দেখি গতকালকে কি পড়াইছিল একটু দেখি তো, বাংলা লেখা আছে, ইংরেজি লেখা আছে, এক্সাম্পল দেওয়া আছে, একবার তো আমি পড়াই দিলাম, বাকিটুকু আপনি নিজে পড়লে যতটুকু আপনি বুঝতে পারেন, নিতে পারেন, নিজে একবার পড়বেন, দেখবেন আপনি বুঝে নিতে পারবেন, এবং ওইটা আপনার কনসেন্ট্রেশন আপনার ব্রেনের ভিতর যাবে। অর্থাৎ ভিডিও দেখার থেকে যদি ফাইলটা পড়েন, রিড আউট করেন, তাহলে সেইটা সময়ও কম লাগে, দ্রুত বোঝাও যায়। বাট ভিডিও দেখলে টাইম অনেক বেশি চলে যায়। যারা একদমই ক্লাস মিস করে ফেলেন, করতে পারেন না, তারা ভিডিওটা দেখবেন, আর যাদের প্রপার টাইম আছে তারা দেখবেন। এটা আপনারা কি করবেন আপনাদের ব্যাপার, বাট আপনাদের ভালোর জন্য
যেটা প্র্যাকটিক্যালি হয়ে থাকে, যেটা সাইকোলজিক্যাল থিংস, সেই এক্সপেক্ট থেকে আমি কথাটা বললাম। এটা আপনারা নিলে নিতে পারেন, গ্রহণ করতে পারেন, না পারলে না করবেন, এটা আপনাদের ব্যাপার। আমার জায়গা থেকে আমি বললাম। কথা ক্লিয়ার? কি বলছি বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে।